আমাদেরকে এইচটিএমএল জানার আগে সর্বপ্রথম যে টপিকগুলো জানতে হবে এগুলো হচ্ছে ওয়েবসাইটের পরিচিতি বা ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইন পরিচিতি ওয়েব ডিজাইন পরিচিতির জন্য আমাদেরকে তিনটা টপিক ভালো করে জানতে হবে: ওয়েব ডিজাইন, ওয়েব পেজ এবং ওয়েবসাইট। ওয়েব ডিজাইন কি? ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের একটা নকশা। আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলা দেখি, যেমন ওয়েবসাইট গুলা কি কি, এই যে একটা ওয়েবসাইট, এই গুগল একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য যে নকশাগুলো ব্যবহার করেছে এবং যে সকল সিম্বল গুলো দেওয়া হয়েছে, এই সিম্বল গুলা নিয়ে যে ওয়েবসাইটের একটা নকশা তৈরি করা হয়, এইটারে বলা হইতেছে ওয়েব ডিজাইন পরিচিতি। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট নকশা তৈরি করা হয় এবং নির্দিষ্ট একটা ফ্রন্ট পেজ তৈরি করা হয়। এই ফ্রন্ট পেজ গুলারে বলা হইতেছে কি? ওয়েব ডিজাইন। তারপরে আমাদেরকে কি জানতে হবে? ওয়েব পেজ। ওয়েব পেজ কাকে বলা হয়? ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় এবং যে কোনো ব্যবহারকারী যে কোনো ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দেখতে পারে। যেমন গুগল ক্রোম একটা ওয়েব পেজ, মজিলা ফায়ারফক্স একটা ওয়েব পেজ। যেমন আমরা যদি গুগল ক্রোমের দিকে যাই, এই যে গুগল ক্রোমের জন্য যে ফ্রন্ট পেজটা তৈরি করা হয়েছে, এই ফ্রন্ট পেজটা তৈরি করার জন্য এটা একটা পেজ। এই গুগল ওয়েবসাইটের প্রথম যে পেজটা দেখতেছো এটা একটা ওয়েব পেজ। প্রথম পেজে যাওয়ার পর আমরা এই যে এরকম একটা সার্চ করছি, এখন যে পেজটা আসছে এটা একটা ওয়েব পেজ। তারপরে আমি গুগল ক্রোম থেকে যে কোনো একটা ইউআরএল এ যাওয়ার চেষ্টা করব, যেমন ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার জন্য যে একটা পেজ তৈরি হবে, এটাও নির্দিষ্ট একটা ওয়েব ডিজাইনের একটা ওয়েব পেজ। এভাবে অনেকগুলা ওয়েব পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তাহলে ওয়েবসাইটের এক একটা একক হচ্ছে কি? আমার ওয়েব পেজ। আর ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজের সমষ্টি। একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হয় ওয়েবসাইট। যেমন এই যে গুগল ক্রোম একটা ওয়েবসাইট এবং তার মধ্যে অনেকগুলা ওয়েব পেজ একত্রে যুক্ত করতে করতে এই ওয়েবসাইট গুলো তৈরি করা হয়েছে। তাহলে কি বুঝলাম? গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলা? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেগুলো তোমাকে আপডেট তথ্য প্রদর্শন করবে না। যেমন এইচটিএম, তারপর হচ্ছে একটা তুমি নিজে একটা ফাইল ম্যানেজার তৈরি করলে, এই ফাইল ম্যানেজার গুলা, তাহলে ফাইল ম্যানেজার, এইচটিএম, এইচটিএমএল, এই যে এগুলার কোনো পরিবর্তন নাই, এগুলা কখনোই তুমি আপডেট তথ্য তোমাকে প্রদর্শন করবে না। ওই যে প্রথম থেকে যেভাবে বানায় তৈরি করা হয়েছে ওইভাবে ওইগুলো চলে আসতেছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কোনগুলা? যেগুলা বারবার তোমাকে আপডেট তথ্য প্রদর্শন করবে। যেমন ফেসবুক আপডেট তথ্য প্রদর্শন করে, তারপর হচ্ছে ইউটিউব আপডেট তথ্য প্রদর্শন করে, যেগুলোকে তুমি স্ক্রল করলে যতবারই স্ক্রল করবা ততবারই তোমাকে আপডেট তথ্য প্রদর্শন করবে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে তার পরিবর্তনগুলা স্বচক্ষে দেখা যায়। এজন্য এগুলার বলা হইতেছে কি? ইউটিউব, ফেসবুক, এগুলার বলা হয় ডাইনামিক ওয়েবসাইট এবং ফাইল ম্যানেজার, এইচটিএম, এই ওয়েবসাইট গুলার বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। গঠন বৈচিত্র্যের উপর দুই প্রকার, আবার অবস্থানের উপর ভিত্তি করেও কি ওয়েবসাইট দুই প্রকার। ওয়েব অবস্থানের উপর ভিত্তি করে দুই প্রকার, কি কি? লোকাল এবং রিমোট। লোকাল ওয়েবসাইট কোনটা? যেটার জন্য তোমার ইন্টারনেট সংযুক্ততার কোনো প্রয়োজন নাই। ইন্টারনেট সংযুক্ততা ছাড়া একজন ব্যক্তি যে কোনো জায়গা থেকে যদি এটা ব্যবহার করতে পারে এবং বানাইতে পারে, তাহলে এটার বলা হইতেছে লোকাল ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইট কোনগুলা? যেগুলোর জন্য ইন্টারনেট সংযুক্ততার প্রয়োজন রয়েছে। ইন্টারনেট সংযুক্ততার মাধ্যমে বিভিন্ন সার্ভার থেকে বা বিভিন্ন ব্যবহারকারী দূর দূরান্ত থেকে একত্রে এই ওয়েবসাইটগুলোকে ব্যবহার করতে পারে। ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামোটা অনেক ইম্পর্টেন্ট। এই ওয়েবসাইট কাঠামো থেকে মোটামুটি বড় প্রশ্ন আসে, গ নাম্বার থেকে প্রশ্ন আসে। ওয়েবসাইট কাঠামোটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ওয়েবসাইট কাঠামো কাকে বলে? যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। এই ওয়েবসাইট কাঠামো বৈশিষ্ট্য অনুযায়ী চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, লিনিয়ার কাঠামো এবং হাইব্রিড কাঠামো। প্রথমে যদি যাই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোতে, হায়ারার্কিক্যাল ট্রি কাঠামো হচ্ছে যে অবকাঠামোতে ওয়েবসাইট গুলো শাখা প্রশাখার সৃষ্টি করে এবং ওয়েব পেজ গুলো একটা উপবেজ তৈরি করে, তাদেরকে বলা হয় ট্রি কাঠামো। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট, এটা কি আমার ট্রি কাঠামোর মধ্যে পড়ে। যেমন এখানে হোম পেজ থাকবে, হোম পেজের মধ্যে একাডেমিক অনেকগুলো থাকবে। যেমন আমি যদি ধরি এটা একটা কলেজের ওয়েবসাইট,
একটা কলেজের ওয়েবসাইট, এই কলেজের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো একাডেমিক থাকবে, যেমন সায়েন্স, আর্টস এবং কমার্স। সায়েন্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি। এভাবে আর্টসের মধ্যে সাবজেক্ট থাকতে পারে বাংলা, ইংরেজি। কমার্সের মধ্যে সাবজেক্ট থাকতে পারে অ্যাকাউন্টিং, তারপরে ফিন্যান্স। এইভাবে একটা কলেজের ওয়েবসাইট যে শাখা প্রশাখার সৃষ্টি করে, কলেজ থেকে সায়েন্স, আর্টস, কমার্স, সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট, এভাবে একটা শাখা প্রশাখার সৃষ্টি করে। এবং এভাবে আরো শাখা প্রশাখার যদি সৃষ্টি করতে পারে, এভাবে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করা হয় তাদেরকে বলা হয় হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল ট্রি কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি? যে এখানে একটা হোম পেজ বা মূল শীর্ষ পেজ থাকবে, যেমন এই কলেজটা হচ্ছে আমার মূল শীর্ষ পেজ। কলেজের আন্ডারে আবার সাব পেজ গুলা থাকবে, তার আন্ডারে আরো সাব পেজ থাকবে। এভাবে একটার পর একটা সাব পেজ তৈরির মাধ্যমে যে ওয়েবসাইট কাঠামোটা তৈরি করা হয় তাদেরকে বলা হয় ট্রি কাঠামো। এর অধীনে বিভিন্ন মেইন পেজ থাকবে, মেইন পেজের আন্ডারে আবার অনেকগুলো সাব পেজ থাকবে। বড় ওয়েবসাইটের তথ্য সুন্দরভাবে সাজানোর জন্য এটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। এটাই হচ্ছে কি আমার ট্রি কাঠামো। বেসিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপর কাঠামোটা কি? ওয়েব লিঙ্কড কাঠামো। ওয়েব লিঙ্ক কাঠামো কি? ওয়েব লিঙ্ক কাঠামো হলো এমন একটি ওয়েবসাইট যেখানে ওয়েবসাইটের ওয়েব পেজগুলো হাইপার লিঙ্কের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ এই যে আমি একটা ওয়েবসাইট নিলাম, এখানে আরেকটা ওয়েবসাইট নিলাম, এই যে আরেকটা ওয়েবসাইট নিলাম, এভাবে অনেকগুলো ওয়েবসাইট প্রত্যেকের সাথে যদি সরাসরি ইন্টার কানেক্টেড থাকে, মানে লিঙ্ক আকারে যুক্ত থাকে, তাহলে এই ধরনের ওয়েবসাইট গুলারে বলা হইতেছে ওয়েব লিঙ্ক কাঠামো। এই ওয়েব লিঙ্ক কাঠামো কিগুলা? পেজগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকবে নির্দিষ্ট ক্রম অনুসারে, বাধ্যতামূলক নয়। একটি পেজ থেকে সরাসরি অন্য পেজে যাওয়া যায়, ব্যবহারকারীর স্বাধীনতা বেশি থাকে। এবং যেমন উইকিপিডিয়ার যে ওয়েবসাইট গুলো আছে, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে, এবং সেখান থেকে আবার একটা লিঙ্কে ক্লিক করবা অন্য একটা ওয়েবসাইটে যাবে। এভাবে উইকিপিডিয়াটা সম্পূর্ণটা একটা ওয়েব লিঙ্কড ওয়েবসাইটের মধ্যে সংযুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আমার কি ওয়েব লিঙ্কড কাঠামো। লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো হচ্ছে সবচেয়ে সুবিধাজনক কাঠামো এবং সবচেয়ে সহজ কাঠামো। যেমন এই যে একটা আমি ওয়েবসাইট নিলাম, একটা ওয়েবসাইটের মধ্যে এভাবে ক্রমানুসারে যদি পেজগুলো যুক্ত থাকে, এই ওয়েব পেজগুলো যদি ক্রমানুসারে একটার সাথে আরেকটা যুক্ত থাকে, যেমন একটা 1 2 3 4, এইভাবে ক্রমানুসারে যুক্ত থাকার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা বলা হচ্ছে লিনিয়ার কাঠামো। যেমন 1 এর সাথে 2 সরাসরি যুক্ত, 2 এর সাথে 3 এবং 1 সরাসরি যুক্ত, 3 এর সাথে 4 সরাসরি যুক্ত, কিন্তু 1 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই। এই ধরনের ওয়েবসাইট গুলার বলা হইতেছে লিনিয়ার ওয়েবসাইট। যেমন আমি যদি উদাহরণ বলি, এই যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এটা একটা মুভির ওয়েবসাইট। এই মুভির ওয়েবসাইটে এই যে এইখানে যে দেখো, আমি টাচ করার সাথে সাথে এই যে এরকম যে সিম্বল গুলো দেখা যায় বা তীর চিহ্নটা দেখা যায়, এখানে আমি টাচ করার সাথে সাথে সবগুলো পরিবর্তন করতেছে, একটার পরে একটা এভাবে আসতেছে। এই যে এরকম যে ওয়েবসাইট গুলো আছে এবং ওয়েবসাইটের ভিতরে এরকম অ্যারো চিহ্ন দিয়ে যে সাইট গুলো তৈরি করা হয়, এগুলোর বলা হচ্ছে লিনিয়ার সাইট। এটা সম্পূর্ণটা একটা হাইব্রিড সাইট। হাইব্রিড সাইটের ভিতরে আমার একটা লিনিয়ার কাঠামো প্রবেশ করায় দিচ্ছে। এটাই হচ্ছে মূলত একটা লিনিয়ার কাঠামো। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে লিনিয়ার কাঠামো কাকে বলে। লিনিয়ার কাঠামো হচ্ছে যে ক্রমের অনুসারে যে ওয়েবসাইট গুলা গঠন করা হয় তাদেরকে বলা হয় লিনিয়ার কাঠামো। পরবর্তীতে কি আছে আমাদের? হাইব্রিড কাঠামো। মোটামুটি যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট হচ্ছে আমাদের হাইব্রিড কাঠামো দ্বারা গঠিত। এই হাইব্রিড কাঠামোর মাধ্যমে মূলত গুগল ক্রোম, তারপর হচ্ছে MLWBD, উইকিপিডিয়া, যাবতীয় যতগুলা ওয়েবসাইট আছে সবগুলো হাইব্রিড কাঠামো। এই হাইব্রিড কাঠামোর ভিতরে লিনিয়ার কাঠামো প্রবেশ করানো হয়, তারপর হচ্ছে ট্রি কাঠামো প্রবেশ করানো হয়। তাহলে একাধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয় গঠিত কাঠামোকে হাইব্রিড কাঠামো বলে। তাহলে একাধিক ওয়েবসাইটের কাঠামোর সমন্বয়ে গঠিত হাইব্রিড কাঠামোকে হাইব্রিড কাঠামো বলে। হাইব্রিড কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে একাধিক কাঠামোর সমন্বয় থাকবে, বড় ও জটিল ওয়েবসাইটে বেশি ব্যবহৃত হয়, ব্যবহারকারী বিভিন্নভাবে ওয়েব পেজে যেতে পারে এবং তথ্য সাজানো এবং নেভিগেশন তুলনামূলকভাবে সহজ হয়। এই যে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে যে কাঠামোটা গঠিত হয় তাদেরকে বলা হয় হাইব্রিড কাঠামো। অর্থাৎ আমি যদি
এই যে একটা সিকোয়েন্স কাঠামো নিলাম, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো নিলাম। এই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোর মধ্যে আমি যদি ট্রি কাঠামো দিয়ে দিই, আবার এই ট্রি কাঠামোর মধ্যে আমি যদি ওয়েব লিংক কাঠামো প্রবেশ করায় দিই, এই যে এভাবে একাধিক কাঠামোর সমন্বয়ে যে অবকাঠামো গঠিত হয় তাদেরকে বলা হয় হাইব্রিড কাঠামো। আমাদের মেইন বেসিকটা জানতে হবে। তাহলে ট্রি কাঠামো কোনটা? ট্রি কাঠামো হচ্ছে শাখা প্রশাখার মাধ্যমে যে কাঠামো সৃষ্টি হয় তাদেরকে বলা হয় ট্রি কাঠামো। লিনিয়ার কাঠামো কোনটা? লিনিয়ার কাঠামো হচ্ছে ক্রমানুসারে, যে একটার সাথে আরেকটা ক্রমানুসারে সংযুক্ত থাকবে তাদেরকে বলা হয় লিনিয়ার কাঠামো। তারপর ওয়েব লিংক কাঠামো কোনটা? প্রত্যেকের সাথে হাইপার লিংক দ্বারা যুক্ত থাকবে। হাইব্রিড কাঠামো কোনটা? হাইব্রিড কাঠামো হচ্ছে একাধিক কাঠামো একত্রে যুক্ত করে যে অবকাঠামো গঠন করবে তাদেরকে বলা হয় হাইব্রিড কাঠামো। এই যে কাঠামোগুলো দেখলাম এগুলোর সুবিধা অনুযায়ী সবচেয়ে সুবিধাজনক কাঠামো কোনটা? সবচেয়ে সুবিধাজনক কাঠামো হচ্ছে লিনিয়ার কাঠামো, এটা থাকবে 1 নম্বরে। সে সবচেয়ে সুবিধাজনক। সুবিধা যদি পরীক্ষার মধ্যে আসে যে অবকাঠামোগুলোর মধ্যে কোনটার সুবিধা, সুবিধার অনুযায়ী যেটা সুবিধা বেশি ওইটার বিবরণ দাও, তাহলে কোনটার সুবিধা এটা আমাদেরকে জানতে হবে। যেমন সবচেয়ে সুবিধাজনক হচ্ছে লিনিয়ার কাঠামো, তারপরে হচ্ছে ট্রি কাঠামো, হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, তারপর হচ্ছে নেটওয়ার্ক বা সিকোয়েন্স, নেটওয়ার্ক বা ওয়েব লিংক কাঠামো সুবিধা অনুসারে, এবং সর্বশেষ হচ্ছে হাইব্রিড কাঠামো। তাহলে সুবিধা অনুযায়ী সবচেয়ে হচ্ছে লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামো, তারপর হচ্ছে ট্রি কাঠামো, তারপর হচ্ছে ওয়েব লিংক কাঠামো, এবং শেষে হাইব্রিড কাঠামো। এই যে সিকোয়েন্সটা আমাদেরকে জানতে হবে সুবিধার অনুযায়ী। ওয়েবসাইট কাঠামোটা জানার পর এবং ওয়েবসাইট পরিচিতিগুলো জানার পর, এই মেইন বেসিকটা জানার পরে আমাদেরকে এইচটিএমএল এর দিকে অগ্রসর হতে হবে। এইচটিএমএল এ আমাদের মূলত মেইন কোডিং গুলা শুরু হয়। এখান থেকে যদি আমরা এইচটিএমএল এর কোডিং গুলা ভালো করে আয়ত্ত করতে পারি, ঘ নাম্বারে আমাদেরকে অবশ্যই কোডিং দিবে, গ নাম্বারেও কোডিং দিতে পারে। তাহলে এইচটিএমএল এর কোডিং গুলা সম্পর্কে আমাদেরকে বেসিক যে ফর্মুলা গুলো আছে এবং বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আগে পূর্ববর্তী ধারণা রাখতে হবে। যেমন এইচটিএমএল, এইচটিএমএল কাকে বলে? এইচটিএমএল হলো ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল জানার জন্য আমাদেরকে এইচটিএমএল ট্যাগ এবং এইচটিএমএল এলিমেন্ট সম্পর্কে জানতে হবে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, মানে স্টার্ট এবং এন্ড। এই যে এটা স্টার্ট এবং এটা এন্ড, এন্ড ট্যাগ নিয়ে এবং এলিমেন্ট দ্বারা যুক্ত করে সম্পূর্ণ যে একটা সিকোয়েন্স বা সম্পূর্ণ একটা কাঠামো তৈরি হয় তাদেরকে বলা হয় ট্যাগ। তাহলে এইচটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজের মধ্যে লুকায়িত কিওয়ার্ড, যা ব্রাউজারের বিষয়বস্তু ফরম্যাট সংজ্ঞায়িত করে এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজানো হয় তা নির্দেশ করে। এইচটিএমএল এর ট্যাগ সাধারণত দুই ধরনের, নিজস্ব নাম অনুসরণ করে দুই ধরনের। যেমন ওপেনিং ট্যাগ, এই যে এরকম সিম্বল থাকলে ওপেনিং ট্যাগ, এবং এরকম সিম্বল থাকলে ক্লোজিং ট্যাগ বলা হয়। আবার এইচটিএমএল ট্যাগ দুই ধরনের হতে পারে। যেমন একটা হচ্ছে ধারক ট্যাগ। ধারক ট্যাগ কি? যার এই যে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ দুইটাই আছে, অর্থাৎ শুরু ও শেষ ট্যাগ, শুরু এবং শেষ ট্যাগ দুইটাই থাকবে, তাদেরকে বলা হয় ধারক ট্যাগ। ফাঁকা ট্যাগ কোনগুলা? যাদের শুধু শুরুর ট্যাগ থাকবে, যাদের শুরুর ট্যাগ থাকবে কিন্তু শেষ ট্যাগটা থাকবে না, শুধু শুরুর ট্যাগ থাকবে এবং শেষ ট্যাগ কি থাকবে না, তাদেরকে বলা হয় ফাঁকা ট্যাগ। যেমন আমি যদি বলি ইমেজ একটা ট্যাগ, এই ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। আবার লাইন ব্রেকের জন্য যে বিআর ট্যাগটা ব্যবহার করি, যার শুরু আছে এবং শেষ নাই, এগুলো হচ্ছে আমার কি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। আবার আরো আছে এইচআর একটা ফাঁকা ট্যাগ। আবার শুরু এবং শেষ দুইটাই আছে, এরকম ট্যাগকে বলা হয় ধারক ট্যাগ। তাহলে ধারক ট্যাগ কোনগুলা? যেমন এইচটিএমএল, বডি, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, এই সব ট্যাগ গুলো হচ্ছে আমার ধারক ট্যাগ। মোটামুটি ইমেজ, বিআর, এইচআর এই ট্যাগ গুলো ছাড়া বাকি যা ট্যাগ আছে সবগুলো হচ্ছে ধারক ট্যাগ। তাহলে ট্যাগ সম্পর্কে আমরা ধারণা নিলাম। ট্যাগের এইচটিএমএল এলিমেন্ট কি? এইচটিএমএল এলিমেন্ট হলো একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ নিয়ে গঠিত এইচটিএমএল এলিমেন্ট, এবং ট্যাগের ভিতরে কন্টেন্ট সহ সবকিছুকে একত্রে বলা হয় এলিমেন্ট। অর্থাৎ কি, একটা ট্যাগ লিখলা তুমি, পি দিয়া লিখলা এইচটিএম,
htm দিয়া p ক্লোজ করে দিলাম। p ক্লোজ করে দিলে এই যে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ নিয়ে যাবতীয় যা কিছু লিখলা সবটাই হচ্ছে আমার একটা কি html এলিমেন্ট। তাহলে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ নিয়ে গঠিত এক একটি html এলিমেন্ট, যা ট্যাগের ভিতরে কন্টেন্ট সহ সবকিছুকে এলিমেন্ট বলে। HTML এর বেসিক ট্যাগ কয়টা? HTML এর বেসিক ট্যাগ হচ্ছে 4টা। যেমন HTML, হেড, টাইটেল, বডি। আমরা যত প্রকার HTML করব সকল প্রকার HTML এ আমাকে এই 4টা বেসিক ট্যাগ দিতেই হবে। তাহলে আমাদের সর্বপ্রথম HTML শুরু করার জন্য কি করতে হবে? লিখতে হবে HTML। বেসিক ফর্মুলাটা কি? HTML। এই যে HTML শুরু করলাম তা অবশ্যই আমাকে শেষ করতে হবে। এই যে HTML ক্লোজিং করলাম এবং বাকি সব ট্যাগগুলো মাঝে রাখতে হবে। এই HTML শুরু থেকে HTML শেষের মাঝখানে রাখতে হবে। তারপরে আমি শুরু করব কি হেড। হেড হচ্ছে মূলত যে টাইটেল, তুমি চিনতে পারছো নাকি এটা জানানো। তাহলে হেড শেষ করার জন্য আমাকে অবশ্যই টাইটেল ডিক্লেয়ার করতে হবে। এই যে আমি টাইটেল দিলাম। টাইটেল মানে কি? কোন ধরনের HTML এটা, এটাকে মূলত তোমার ডিক্লেয়ার করা। তাহলে টাইটেল দেওয়ার পর তুমি টাইটেল ক্লোজ করে দিবা। এই যে টাইটেল ক্লোজ করলাম, যা শুরু করবো তা শেষ করতে হবে। টাইটেল চিনায় ফেলছো মানে তোমার হেডের কাজ শেষ, হেড ক্লোজ করে দিব। এই যে আমি হেড ক্লোজ করে দিলাম। হেড ক্লোজ করার পরেই বডি শুরু। এই বডি শুরু করলাম, অবশ্যই এই বডি আমার HTML এর আগে শেষ করতে হবে। এই যে মাঝখানে যা লিখবো তাই তোমার ক্রোম ব্রাউজার বা HTML এ প্রদর্শিত হবে। এইভাবে একটা সম্পূর্ণ বেসিক স্ট্রাকচার আমরা বুঝতে পারবো। তাহলে HTML শুরু করব, HTML শেষ করব। হেড শুরু করব, হেড মূলত হচ্ছে টাইটেলকে চিনানো। টাইটেল চিনবা, টাইটেল চিনার পর হেড ক্লোজ করে দিবা। বডি শুরু করবা, বডি শুরু করার পর এবং বডি ক্লোজ করবা। মাঝখানে যা লিখবা তাই তোমার খাতায় প্রদর্শিত হবে। এই যে এই বেসিক স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। যত প্রকার HTML করব সকল প্রকার HTML এ এই বেসিক 4টা স্ট্রাকচার বা বেসিক ট্যাগগুলো আমাদের বুঝতে হবে। আমরা প্যারাগ্রাফ টাইপ HTML এর দিকে অগ্রসর হই। প্যারাগ্রাফ টাইপ HTML এর জন্য আমাদেরকে এই যে কয়েকটা ট্যাগ, এই কয়েকটা ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন প্যারাগ্রাফের জন্য অবশ্যই আমাকে p ট্যাগ ব্যবহার করতে হবে। আমি আন্ডারলাইন কখন ব্যবহার করব? আমি যখন দেখব কোনো একটা সিম্বলের নিচে এরকম দাগ দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আন্ডারলাইন। যদি কোনো একটা অক্ষর একটু বাঁকানো থাকে, এই যে এরকম বাঁকানো থাকে, বাঁকানো থাকার জন্য আমি ইউজ করব ইতালিক। কোনো একটা অক্ষর মানে এরকম কাটা দেওয়া, মাঝখানে কাটা দেওয়া, কাটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করব ডিলিট ট্যাগ। ট্যাগটা যদি এরকম কড়া কালি দিয়া মানে একটু বোল্ড করা থাকে, বোল্টের জন্য আমি ব্যবহার করব বি ট্যাগ। এর উপরে দুই, এই যে উপরে দুইটা উঠছে, এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সুপ। এর নিচে যদি কোনো কিছু দেওয়া থাকে মানে নিচের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সাব। এবং লাইন ভাঙার জন্য ব্যবহার করতে হবে বিআর ট্যাগ। প্যারাগ্রাফের জন্য আমাদেরকে এই কয়েকটা ট্যাগ সম্পর্কে ধারণা থাকলেই চলবে। আচ্ছা, আমরা উদাহরণের দিকে যাই। যেমন এই যে একটা উদাহরণ টাইপ নাম্বার 1 এ আমরা টাইপ আকারে আকারে পড়া যাব। প্রত্যেকটা টাইপ যদি তোমার ভালোভাবে ধারণা হয়ে যায়, এই টাইপগুলা দিয়েই তোমাদের মোটামুটি HTML টা কভার আপ হয়ে যাবে। তাহলে আমরা প্রথম টাইপটা শুরু করলাম প্যারাগ্রাফের টাইপ নাম্বার 1। টাইপ নাম্বার 1 এ আমি দেখতেছি প্রথমে বলছিলাম যে বেসিক ট্যাগগুলো আমাদের ইউজ করতে হবে। শুরু করলাম HTML, তারপরে নিব কি আমি হেড, টাইটেল। এখানে আমি দেখতেছি, দেখে চিনতেছি যে এটা একটা প্যারাগ্রাফ টাইপ HTML, এজন্য আমি ইউজ করব প্যারাগ্রাফ। টাইটেল হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দেওয়ার পর টাইটেল চিনে ফেলছি, আমি টাইটেল ক্লোজ করে দিব। এই যে টাইটেল ক্লোজ করলাম। টাইটেল চিনে ফেলছি মানে কি আমার হেড এর কাজ শেষ, হেড ক্লোজ। এরপরে কি আমার বডি শুরু। এই যে বডি শুরু করলাম। বডি শুরু করার পরে আমার প্যারাগ্রাফের জন্য আমি প্রথমে নিব পি ট্যাগ। এই যে প্যারাগ্রাফের জন্য। তারপর লেখা আছে কি আই এম। আই এম লেখার পর এডা উপরে উঠে গেছে। এডা উপরের জন্য আমি বলছিলাম যে এই যে উপরের জন্য কি ট্যাগ? সুপ। তাহলে উপরের জন্য আমি নেব কি সুপ। নিলাম সুপ। সুপ নেওয়ার পর দিয়া সুপ ক্লোজ। এই যে সুপ ক্লোজ করে দিলাম, এটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। তারপরে কি লিখতে হবে? বয়। বয় লেখার পর এখানে লাইনটা ভাঙা নিচের দিকে আসছে, তাহলে লাইন ভাঙার জন্য আমাদেরকে কি ট্যাগ দিতে হবে? বিআর ট্যাগ। এই যে লাইন ভাঙার জন্য বিআর ট্যাগ। H2SO4 লেখাটা সম্পূর্ণটা কাটা দেওয়া আছে, কাটা দেওয়ার জন্য আমি কি ট্যাগ দিব? ডেল ট্যাগ।
এই যে ডেল টেক দেওয়ার পর এইচ দেওয়ার পর টুটা নিচে নামছে, নিচে নামার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রিপ্ট টু সাব ক্লোজ, অটোমেটিক্যালি এইচ এর নিচে টুটা চলে আসবে। তারপরে এস ও ফোরটা আবার নিচে আছে, ফোরটা নিচের জন্য আমাকে কি ট্যাগ ইউজ করতে হবে? সাব ট্যাগ, সাব দেওয়ার পর ফোর সাব ক্লোজ। তারপরে আমি কি নিব? HCl, এই যে HCl লেখাটা, ও এখানে ডেল শুরু করছিল, ডেল ক্লোজ করে দিতে হবে, ডেল ক্লোজ, ওই যে ডেল শুরু করছিলাম আমি, ডেল ক্লোজ করলাম। তারপরে HCl লেখাটা আমি দেখতেছি বোল্ট করা আছে, বোল্টের জন্য আমাকে দিতে হবে বিটেক দেওয়ার পর লিখবো HCl, বি ক্লোজ। আবার লাইনটা ভাঙছে, লাইনটা ভাঙার পরে নিচের লাইনে গেছে, লাইন ভাঙার জন্য আমার বিআর টেক, তুমি খেয়াল করছো এই যে আমি বিআর শুরু করছিলাম, বিআর কিন্তু ক্লোজ করি নাই, কারণ বিআর টেক কি আমার এমটি ট্যাগ। আবার এই যে বিআর শুরু করলাম, এই বিআরও কিন্তু আমি ক্লোজ করব না, কারণ সে কি এমটি ট্যাগ। এই যে লাইন ভাঙছি, বিআর লেখার সাথে সাথে লাইনটা ভেঙে নিচে চলে আসবে। নিচে আমার কি দেওয়া আছে? ব্র্যাকেট দিয়া a প্লাস বি, টুটা উপরে আছে, উপরের জন্য আমাকে দিতে হবে সুপ, সুপ দেওয়ার পর টু সুপ ক্লোজ। আবার ইজ ইকুয়াল স্কয়ার, এর উপরে 2, এই যে স্কয়ার উপরে উঠছে, এ দিয়ে আমাকে দিতে হবে কি সুপ, সুপ টু সুপ ক্লোজ। তারপরে প্লাস 2ab প্লাস বি দিয়া আবার দুইটা উপরে উঠছে, দুইটা উপরের জন্য আমাকে কি দিতে হবে? সুপ, সুপ দিয়া টু সুপ ক্লোজ। সুপ ক্লোজ করার সাথে সাথে আমার সম্পূর্ণ প্যারাগ্রাফের কাজ শেষ। এই যে একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফের কাজ শেষ। এই যে পি শুরু করছিলাম, পি ক্লোজ, আমি পি ক্লোজ করে দিলাম। পি ক্লোজ করার সাথে সাথে বডি শুরু করছিলাম, বডি ক্লোজ। আবার এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএল ক্লোজ। এইভাবে সবচেয়ে সহজ উপায় আমরা প্যারাগ্রাফগুলো বুঝতে পারবো। এই যে আমার এইচটিএমএল শুরু করে এইচটিএমএল ক্লোজ হয়ে গেছে, এটা আমার কি টাইপ নাম্বার 1 এ প্যারাগ্রাফের এইচটিএমএল কোড। প্যারাগ্রাফ টাইপের টাইপ নাম্বার 2 এর দিকে যদি যাই, এই যে টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 আমাকে প্রথমে শুরু করতে হবে কি এইচটিএমএল হেড টাইটেল। এই যে আমি হেড টাইটেল গুলা যে দিছিলাম, এগুলা আমার না দিলেও চলবে, কারণ এগুলো আমার ম্যান্ডেটরি না, এগুলো আমি না দিয়েও কাজ করতে পারবো। হেড টাইটেল যদি তুমি পরীক্ষার মধ্যে না দিতে চাও, না দিলেও সমস্যা নাই, তাহলে আমি না দিয়ে কাজ করতেছি। এইচটিএমএল দেওয়ার পরে আমি শুরু করে দিব বডি, হেড টাইটেল দিব না। তারপরে প্যারাগ্রাফের জন্য আমাকে দিতে হবে পি ট্যাগ, পি ট্যাগ দেওয়ার পর কি লিখছে? ওয়েলকাম টু, তাহলে লিখলাম ওয়েলকাম টু। ওয়েলকাম টু দেওয়ার পর আমি দেখতেছি 2024 লেখাটা বোল্ড করা, এজন্য আমাকে দিতে হবে বি ট্যাগ, বি ট্যাগ দেওয়ার পর লিখবো 2024, বি ক্লোজ। বি ক্লোজ করার সাথে সাথে লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য আমাকে কি ট্যাগ দিতে হবে? বি আর ট্যাগ, লাইন ভাঙার জন্য। তারপরে ক্লাস লেখাটা আবার দেখতেছি বোল্ড করা, এজন্য আমি দিব বি, লিখে ক্লাস, ক্লাস লেখার পর বি ক্লোজ। বি ক্লোজ করার পর সেও কিন্তু লাইন ভাঙছে, লাইন ভাঙে কোথায় গেছে? আইসিটি, আই এর উপরে সি উঠছে, সি এর উপরে টি, তার মানে কি তারা পাওয়ার আকারে আছে। এই জন্য আমি লাইন ভাঙার জন্য বিআর ট্যাগ দিলাম, বিআর ট্যাগ দেওয়ার পর আই সুপ উপরে ওঠার জন্য, আবার সি সুপ, টি কয়টা সুপ দিচ্ছি? দুইটা সুপ, সুপ একত্রে ক্লোজ করব, সুপ ক্লোজ, সুপ ক্লোজ। অর্থাৎ এর উপরে বি, বির উপরে সি, সির উপরে ডি, এইভাবে যদি উঠে তাহলে এ সুপ বি, সুপ সি, সুপ ডি, তারপরে সুপ ক্লোজ, সুপ ক্লোজ, সুপ ক্লোজ। এইভাবে কাজগুলো অগ্রসর করতে হবে পাওয়ারের জন্য। এরপরে আমি কি নিব? আবার লাইন ভাঙার জন্য বিআর, বিআর ট্যাগ নিলাম। যদি এটা বোল্ট করা থাকে তাহলে বোল্টের জন্য এখানে বি দিয়া ওই যে বি ক্লোজ করে দিব বোল্টের জন্য। এই যে লাইন ভাঙার জন্য শুধু বিআর নিতে হবে, ক্লোজিং ট্যাগ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা বিআর, বিআর দেওয়ার পর আমি কি লিখবো? আইসিটি, আইসিটি কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট দেওয়ার পর ওয়ান নিচে আছে, নিচের জন্য দিতে হবে কি সাব, সাব দিয়া ওয়ান সাব ক্লোজ। আবার টু, 10 উপরে আছে, উপরের জন্য কি দিতে হবে? সুপ, সুপ দিয়া 10 সুপ ক্লোজ।
এই যে সুপ ক্লোজ করলাম, সাথে সাথে আমার কি সম্পূর্ণ প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে। পি শুরু করছিলাম, পি ক্লোজ, তারপরে বডি শুরু করছিলাম, বডি ক্লোজ, এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা সম্পূর্ণ এইচটিএমএলটা কোডিং করতে পারবো। প্যারাগ্রাফ টাইপ এইচটিএমএল এর টাইপ 3 তে কি দেওয়া আছে? টাইপ 3 টা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্ন আমি শুরু করলাম এইচটিএমএল। এইচটিএমএল এর পরে আমি শুরু করব বডি। বডি শুরু করার পরের কাজ কি আমার? প্যারাগ্রাফের জন্য নিতে হবে পি ট্যাগ। পি ট্যাগ নেওয়ার পর লেখা আছে কি কুইক, লেখাটা দেখো বোল্ড করা, বোল্টের জন্য আমাকে দিতে হবে কি বি ট্যাগ, কুইক, কিউ ইউ আই, কুইক। ব্রাউন লেখাটা ইতালিক করা, তাহলে বোল্টটা ছিল, বোল্ট ক্লোজ করে দিব। বোল্ট ক্লোজ করার পর ইতালিক, আই শুরু করলাম, লিখলাম ব্রাউন। ব্রাউন, ব্রাউন লেখার পর এই যে আই ক্লোজ করে দিব, অটোমেটিক্যালি এই লেখাটা কি ইতালিক হয়ে যাবে। ফক্স লেখাটার নিচে আন্ডারলাইন করো, তাহলে ইউ দিয়া ফক্স, ইউ ক্লোজ। ইউ ক্লোজ করার পর লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য আমাকে দিতে হবে কি বিআর ট্যাগ। এই যে বিআর ট্যাগ, বিআর ট্যাগ দেওয়ার পর জাম্পস ওভার, লেখাটা ডেল করা মানে ডিলিট করা, তাহলে ডেল দিয়া জাম্পস ওভার, ডেল ক্লোজ। ডেল ক্লোজ করার পর দা লেজি ডগ, দা লেজি ডগ লেখাটা আবার কি উপরে, উপরের জন্য আমাকে কি দিতে হবে সুপ, সুপ দিয়া ডগ, সুপ ক্লোজ। আবার নিচে লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য আমাকে কি দিতে হবে বিআর, লাইন ভাঙলাম। এন্ড দেন লেখাটা নিচে আছে, নিচের জন্য আমাদেরকে কি দিতে হবে সাব, সাব দিয়া দেন সাব ক্লোজ। সাব ক্লোজ করার পর ইট ফল লেখাটা আবার ইতালিক এবং বোল্ড করা আছে, তাহলে আমি দিলাম ইতালিক, তারপরে দিলাম বোল্ড, লিখলাম ইট ফল। ইট ফল লেখার পর আগে কি ক্লোজ করব? যারা পরে শুরু করছিলাম তারা আগে ক্লোজ করব, তাহলে বি আগে ক্লোজ করব, তারপরে আই ক্লোজ করব। এই যে আই ক্লোজ করলাম। এরপরে কি আবার লাইন ভাঙছে, লাইন ভাঙার জন্য কি দিতে হবে বি আর, লাইন ভাঙলাম। প্রে টু এ লায়ন, এই যে প্রে টু এ লায়ন সে কিন্তু ইতালিক এবং আন্ডারলাইন, তাহলে আমি শুরু করলাম ইতালিক এবং আন্ডারলাইন। আন্ডারলাইন দেওয়ার পর লিখলাম প্রে টু এ লায়ন। লায়ন দেওয়ার পর আগে ক্লোজ করব আন্ডারলাইন, তারপরে ক্লোজ করব ইতালিক। এরপরে ওই যে প্যারাগ্রাফ শুরু করছিলাম প্যারাগ্রাফ ক্লোজ, কারণ আমার প্যারাগ্রাফের কাজ শেষ। প্যারাগ্রাফ ক্লোজ করার সাথে সাথে আমি বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। এর থেকে কঠিন প্যারাগ্রাফ আর কখনো এখনো বোর্ডে আসে নাই। তাহলে এই প্যারাগ্রাফটা যদি তোমার ভালোভাবে বেসিক ধারণা থাকে এবং এই ট্যাগগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে, প্যারাগ্রাফটা যেভাবে আসুক ওইভাবে তোমরা পারবা। টেবিল টাইপ এইচটিএমএল, এইচটিএমএল এর মধ্যে সবচেয়ে কঠিন একটা ধাপ। এই ধাপটা যদি তুমি ওভারকাম করে ফেলতে পারো, তাহলে এইচটিএমএল যেভাবে আসবে ওইভাবেই তুমি পারবা। তাহলে এই টেবিল টাইপ এইচটিএমএলটা জানার জন্য আমাদের এই ট্যাগ গুলা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। আমি যদি সবগুলো ট্যাগ, এই কয়েকটা ট্যাগ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে পারি, তাহলেই টেবিল টাইপ এইচটিএমএল গুলো আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারবো। সর্বপ্রথম আমাদেরকে টেবিল জিনিসটা কি এটা চিনতে হবে। এই যে আমি একটা টেবিল নিলাম, এটার জন্য একটা বর্ডার দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে আমার টেবিল বর্ডার, টেবিল বর্ডার। এবং এই টেবিল বর্ডারটা কয় বর্ডারে দেওয়া হয়েছে? এটা এক বর্ডারে দেওয়া, এই জন্য টেবিল বর্ডার আমরা অলওয়েজ দিই কি কত 1। যদি টেবিল বর্ডার 2 হইতো, টেবিল বর্ডার 2 হইলে এই যে বর্ডার গুলো আছে বর্ডার গুলো ডাবল বর্ডার হইতো। টেবিল বর্ডারের সাথে সাথে আমাদের যে সেল গুলো আছে এই সেল গুলা হইতো কি এভাবে ডাবল বর্ডার। তাহলে এইভাবে যদি এখন পর্যন্ত কোনো এইচটিএমএল আসে নাই, এই জন্য এই যে এই টাইপের এইচটিএমএল গুলা মানে এক বর্ডারের যে এইচটিএমএল গুলা অলওয়েজ এগুলা টেবিল বর্ডার করতে হবে, টেবিল বর্ডার হবে 1। এই যে এইগুলা কি আমার র, আর এগুলা কি কলাম, তাহলে এগুলো হচ্ছে র, র। এগুলা আমরা উল্লেখ করি কি দ্বারা? টি আর দ্বারা। এই যে টি আর দ্বারা বোঝায় মূলত কি টেবিল র গুলা। আমরা কখনোই কলাম বরাবর কোনো কাজ করি না, সব সময় র বরাবর কাজ করি। আমাদেরকে এক র শেষ করার পর দ্বিতীয় র করতে হবে,
দ্বিতীয় রোর পর তৃতীয় রো, চতুর্থ রো, এইভাবে র বরাবর আমরা কাজ করে যাব, আমরা কখনো কলাম বরাবর কাজ করব না। তাহলে র বরাবর, এই জন্য আমরা শুধু টেবিল রো দিয়ে কাজ করব। ক্যাপশন জিনিসটা কি? ক্যাপশন হচ্ছে এই যে একটা টেবিল নিলা তুমি, এই টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে, এই যে লেখাটা হচ্ছে মূলত ক্যাপশন আকারে কাজ করে, এবং এই কাজটা আমরা টেবিল বর্ডার আগে করার চেষ্টা করব। যখনই টেবিল বর্ডার উল্লেখ করবো তার আগে আমরা ক্যাপশন দিয়ে দেব। তাহলে টেবিল বর্ডারের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে ওইটা ক্যাপশন হিসেবে কাজ করবে। টিডি কি? টেবিল ডাটা। এই যে দেখো আমি একটা টেবিল নিলাম, এটা র, এগুলো কলাম। র, টিডি এবং টিএইচ, টিডি এবং টিএইচ। টিএইচ হচ্ছে হেডিং আকারে থাকবে, যেমন রুল, জিপিএ, এই যে লেখাগুলো দেখবা হেডিং আকারে থাকে। রুল এবং জিপিএ, রোল নাম্বার 1 2, জিপিএ 3.50, 3 পয়েন্ট, এই যে লেখাগুলো আছে, যত জিপিএ আছে সকল জিপিএ এর হেডিং বা ফিল্ড হিসেবে সে কাজ করতেছে, এবং যত রোল আছে সকল রোলের ফিল্ড বা হেডিং হিসেবে সে কাজ করতেছে। এই জন্য এই ডাটাগুলারে বলা হয় টিএইচ, এবং বাকি যা আছে সবগুলারে বলা হয় কি? টিডি। অর্থাৎ এগুলো হচ্ছে টেবিল ডাটা, এবং রোল এবং জিপিএ হচ্ছে কি? টিএইচ হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা টেবিল ডাটা এবং টেবিল হেডিং গুলো চিনলাম, ক্যাপশন চিনলাম। কল স্পেন, রো স্পেন বিষয়টা কি? এই যে এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কল স্পেন, র স্পেন এবং অ্যালাইন সেন্টার। কল স্পেন বিষয়টা এই যে খেয়াল করো, কল স্পেন খেয়াল করো, এই যে আমার এই যে কলামের যে দাগটা আছে, এই কলামের দাগটা কিন্তু এই বরাবর উঠার কথা ছিল, কিন্তু সে এই বরাবর না উঠায় সম্পূর্ণ জায়গাটা কি কলামের জায়গাটা একত্রে দখল করছে। কলামের জায়গা দখল করার জন্য আমাদেরকে লিখতে হবে কল স্পেন। এবং এই যে র, একটা র, এই যে দুইটা র, এই দুইটা র কিন্তু এইদিকে হওয়ার কথা ছিল। এই যে রয়ের জায়গাটা, এই রয়ের জায়গার সম্পূর্ণটা কিন্তু এই সেলটা দখল করে নিচ্ছে। এই যে সেলটা দখল করে নেওয়ার কারণে এখানে আমাদেরকে লিখতে হবে র স্পেন। এখানে কল স্পেন কত হবে? কল স্পেন বসবে এক্স এর জায়গায় 2, কারণ কি একটা কলাম এবং এই যে দুইটা কলাম, দুইটা কলামের জায়গা সেও দখল করছে, এবং এই যে এই সেলটাও দখল করছে, এজন্য এই দুইটা জায়গার মধ্যে কল স্পেন 2। যদি আমি এখানে খেয়াল করি, তাহলে এইখানে কলাম কয়টা দখল করছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই জন্য এইটার মধ্যে আমাদের কল স্পেন কত হবে? কল স্পেন হবে 4। তাহলে চারটা কলামের জায়গা দখল করছে, এর জন্য কল স্পেন 4। আবার এটার মধ্যে র কয়টা দখল করছে? 1 2 3 4 5, এজন্য এখানে র স্পেন কত হবে? র স্পেন হবে 5, এখানেও র স্পেন 5, এখানেও র স্পেন 5। এগুলাই হচ্ছে কল স্পেন এবং র স্পেন। কলামের জায়গা যদি দখল করে তাহলে কল স্পেন, এবং র এর জায়গা যদি দখল করে তাহলে আমরা লিখবো র স্পেন। এই যে কল স্পেন এবং র স্পেন ট্যাগ গেল। অ্যালাইন সেন্টার, আমি যদি এই যে একটা টেবিল আঁকলাম, এই যে সেলগুলো নিলাম, এ, এই সেলটার এটা কোথায় অবস্থান করতেছে? একবার মাঝে অবস্থান করতেছে। মাঝে অবস্থান করার জন্য আমাদেরকে দিতে হবে অ্যালাইন সেন্টার। যদি এটা এইখানে দিতাম, এই সেলের, এই যে এইটুক সেলের এটা কোন দিকে অবস্থান করতেছে? বাম পাশে অবস্থান করতেছে, এজন্য আমাদেরকে দিতে হবে অ্যালাইন লেফট। যদি এটা এইখানে অবস্থান করে তাহলে আমাদেরকে দিতে হবে কি? অ্যালাইন রাইট। এগুলাই হচ্ছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট এবং অ্যালাইন রাইট এর হিসাব। এইগুলা হচ্ছে সেলের মধ্যে কোথায় অবস্থান করতেছে তা বোঝানো। তাহলে টেবিল বর্ডার, ক্যাপশন, টিআর, এই যে কয়েকটা ট্যাগ আমার টেবিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেসিক ধারণাগুলো আমরা টেবিল টাইপের জন্য বেসিক ভাবে ক্রমে ক্রমে অগ্রসর হব। প্রথমে টাইপ নাম্বার 1 একবার সহজ ভাবে উপস্থাপন করতেছি। তুমি সব সময় একটা জিনিস খেয়াল করবা, এই যে টিএইচ, এই টিএইচ অলওয়েজ বোল্ড থাকবে, সে বোল্ড থাকবে। সে কখনো বোল্ড যদি ছাড়া থাকে তাহলে তাকে টিডি হিসেবে গণ্য করতে হবে, আর টিএইচ অথবা টিএইচ যদি থাকে তাহলে সে বোল্ড হিসেবে প্রকাশ করবে। যেমন এই জায়গার মধ্যে রোল এবং জিপিএ সে বোল্ড করা, এজন্য তারা টিএইচ হিসেবে কাজ করতেছে। তাহলে আমাকে সব সময় টেবিলের জন্য কোন বরাবর কাজ করে যেতে হবে? র বরাবর কাজ করতে হবে। আচ্ছা আমি এইচটিএমএল টা শুরু করলাম, এই যে এইচটিএমএল, এইচটিএমএল এর পরে হেড। আমি বলছিলাম হেড টাইটেল বাদ দিলেও চলবে, যেহেতু প্রথম করতেছি তাহলে হেড টাইটেল দিয়ে করার চেষ্টা করব, কারণ টাইটেলটা আমাকে চিনতে হবে। এখানে আমি দেখে চিনতেছি টাইটেলটা হচ্ছে টেবিল।
টেবিল দেওয়ার পর আমি টাইটেল ক্লোজ করে দিব, টাইটেল ক্লোজ। হেড শুরু করছিলাম, হেড ক্লোজ। তারপরে বডি শুরু, বডি শুরু করার পর প্রথমে আমাকে দেখতে হবে ক্যাপশন আছে কিনা, যেহেতু ক্যাপশন নাই সর্বপ্রথমে আমি শুরু করব টেবিল বর্ডার, কারণ এই যে টেবিল বর্ডার দিয়ে আমার কাজ করতে হবে। এই যে টেবিল বর্ডার, আমি টেবিল বর্ডার নিলাম। টেবিল বর্ডার কত নিব? টেবিল বর্ডার যেহেতু এক বর্ডার আছে এজন্য টেবিল বর্ডার 1। টেবিল বর্ডার 1 নেওয়ার পর আমি কি ধারা কাজ করে যাব? র বরাবর। তাহলে এই যে র বরাবর এই র কাজ করব, পরে এই র, তারপরে এই র। তাহলে আমাকে টিআর ধরে ধরে কাজ করে যেতে। আমি প্রথম রর কাজ করতেছি, এই যে প্রথম র হচ্ছে এটা, প্রথম রর কাজ করলাম টিআর। টিআর নেওয়ার পর আমি দেখতেছি রোল যে লেখাটা আছে এই সেলের কাজ, এই সেলের মধ্যে রোল লেখাটা হচ্ছে টিডি না টিএইচ? অবশ্যই টিএইচ, কারণ সে বোল্ড করা আছে এবং সবার ফিল্ড হিসাবে কাজ করতেছে। টিএইচ দেওয়ার পর সে কি মাঝে অবস্থান করতেছে? হ্যাঁ, মাঝে অবস্থান করতেছে, এজন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। এই যে এইচ এর পাদতলে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি কি লিখব? রোল। রোল লেখার পর এই যে টিএইচ শুরু করছিলাম, টিএইচ ক্লোজ। টিএইচ ক্লোজ করার পর আমি আবার পরে জিপি এর কাজ শুরু করব। জিপিএ তে আমাকে নিতে হবে আবার টিএইচ, সে মাঝে অবস্থানের জন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি লিখব জিপিএ, জিপিএ দিয়ে টিএইচ ক্লোজ। তাহলে এই যে আমি টিএইচ শুরু করছিলাম, টিএইচ ক্লোজ করলাম, আবার টিএইচ শুরু করছিলাম, টিএইচ ক্লোজ। তাহলে সম্পূর্ণ র এর কাজ শেষ আমার, সম্পূর্ণ র এর কাজ শেষ, যেহেতু আমি টিআর ক্লোজ করে দিব। এই যে টিআর ক্লোজ, তাহলে প্রথম টিআর থেকে এই যে টিআর পর্যন্ত কাজ শেষ, এতটুক টিআর এর কাজ শেষ হলো। পরবর্তীতে আমি আবার টিআর শুরু করব, পরের টিআর, পরের টিয়ার শুরু করলাম। পরের টিয়ারে আমি দেখতেছি সে বাকিগুলো হচ্ছে ডাটা, ডাটার জন্য আমাদেরকে নিতে হবে কি? টিডি। টিডি দিয়ে নিব মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর আমি 1 লিখে টিডি ক্লোজ করে দিব। এই যে টিডি ক্লোজ করলাম। পরে আবার আমাকে টিডি শুরু করতে হবে, আবার টিডি শুরু করলাম। পরের ডাটাটা কি? পরের ডাটাটা হচ্ছে 3.50 এবং সে কিন্তু মাঝে অবস্থান করতেছে, এজন্য নিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর 3.50 টিডি ক্লোজ। তাহলে এখানে আবার র এর কাজ শেষ হয়ে গেল। তাহলে আবার র এর কাজ শেষ যেহেতু টিআর ক্লোজ, নতুন আবার টিআর শুরু হবে। পরের টিআরটা কোনটা? পরের টিআরটা হচ্ছে 2 এবং 3 পয়েন্ট। তাহলে পরের টিআরে সেও ডাটা, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর 2 টিডি ক্লোজ, আবার টিডি, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর 3 পয়েন্ট টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর আমি কি ক্লোজ করি নাই? টেবিল বর্ডার ক্লোজ করি নাই। আমি টেবিল বর্ডার ক্লোজ করি নাই, আমি টেবিল বর্ডার ক্লোজ না করে শুধু টেবিল ক্লোজ করব, কারণ টেবিল বর্ডারের ক্লোজিং ট্যাগ হচ্ছে টেবিল ক্লোজ। তারপর বডি ক্লোজ করি নাই, বডি ক্লোজ। এইচটিএমএল ক্লোজ করি নাই, এইচটিএমএল ক্লোজ। টাইপটা কি? টাইপ নাম্বার 2। আচ্ছা, টাইপ নাম্বার 2 তে আমাদেরকে রোল এবং জিপিএ, এই যে এইখানে যে সেলটা দেওয়া আছে এই সেলটাতে কিন্তু দুইটা র এর জায়গা সে দখল করছে, এজন্য আমাদেরকে র স্পেন ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমি শুরু করলাম এইচটিএমএল। এইচটিএমএল এর পর আমরা টাইটেল আর হেড দিব না, আমরা সরাসরি বডি থেকে কাজ করব। এই যে বডি শুরু করলাম। বডি শুরু করার পর যেহেতু আমাকে টেবিল বর্ডার দিতে হবে, আমি দিয়ে দিলাম টেবিল বর্ডার। টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত আসবে? টেবিল বর্ডার 1। তারপরে আমাকে টিআর ধরে ধরে কাজ করে যেতে হবে। প্রথম টিআর হচ্ছে যে রোল এবং জিপিএ। প্রথম টিআর শুরু করলাম। প্রথম টিআর শুরু করার পর রোল এবং জিপিএ দেখতেছি বোল্ড করা, এজন্য আমাকে দিতে হবে টিএইচ। মাঝে অবস্থানের জন্য দিতে হবে কি? অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর আমি লিখব রোল টিএইচ ক্লোজ। আবার দিব আমি টিএইচ। টিএইচ দেওয়ার পর মাঝে অবস্থানের জন্য দিতে হবে অ্যালাইন সেন্টার।
অ্যালাইন সেন্টার দেওয়ার পর লিখবো জিপিএ টিএইচ ক্লোজ। তারপর এই যে র এর কাজ শুরু করছিলাম, র ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে প্রথম টিয়ারের কাজ শেষ হলো। পরের টিয়ারটা কোনটা? পরের টিয়ারটা হচ্ছে এই বরাবর কে কে আসতেছে, 1 আসতেছে এবং 3.50 আসতেছে। তাহলে সম্পূর্ণটা হচ্ছে আমার পরের টিয়ার। তার মানে এইভাবে টান দিয়ে আমি বোঝার চেষ্টা করবো যে পরের টিয়ারে কে কে ঢুকতেছে, 1 এবং 3.50। পরের টিয়ার আমি শুরু করলাম। পরের টিয়ারে আমি দেখতেছি বাকিগুলো সব ডাটা। ডাটা অ্যালাইন সেন্টার, মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার দিব। তারপর লিখবো 1 টিডি ক্লোজ। আবার লিখবো টিডি, টিডি দিয়ে মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার। এবং এখানে খেয়াল করি যে একটা এই যে এই র এবং এই র, এই দুইটা র এর জায়গায় কিন্তু সে দখল করছে। সে দখল করার জন্য আমি আগেই বলে আসছিলাম যে কোন র এর জায়গায় যদি কোনো সেল দখল করে তাহলে লিখতে হবে রসপেন। এই যে আমি দিয়ে দিলাম রসপেন, অটোমেটিক্যালি এই জায়গাটা খালি হয়ে যাবে। রসপেন কয়টা রো এর জায়গা? দুইটা রো এর জায়গা দখল করছে, যে রসপেন দিয়ে 2। তারপর 3.50 টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার এই র এর কাজ শেষ। তাহলে এই র এর কাজ শেষ মানে টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর আছে শুধু 2 পয়েন্ট, কারণ 3 পয়েন্টের 50 এর কাজ আমি করে ফেলছি। তাহলে শুধু 2 পয়েন্ট, যেহেতু আমি 2 পয়েন্টের কাজ করব, সেও ডাটা এবং মাঝে অবস্থান করতেছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর 2 টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ, টেবিল ক্লোজ। এই যে আমি টেবিল ক্লোজ করলাম, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে টাইপ নাম্বার 2 টা আমরা দেখলাম। টাইপ নাম্বার 3 তে আমাদেরকে কি বলছে? এই যে এখানে খেয়াল করি, টাইপ নাম্বার 3 তে কিন্তু ওই যে টেবিলের উপর একটা ক্যাপশন দেওয়া আছে। সে কিন্তু এই যে একটা র, তাহলে এক র বলতেছে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, আনন্দমোহন কলেজটা কিন্তু দুইটা কলামের জায়গা দখল করছে এবং ক্লাস রেজাল্টটাও কিন্তু দুইটা কলামের জায়গা দখল করছে। আবার রোল লেখা এবং জিপিএ লেখা এই দুইটা র এর জায়গায় কিন্তু নেমটা দখল করছে। তাহলে এখানেও আবার কি হবে? র স্প্যান হবে। প্রথমে শুরু করি আমরা এটা। সর্বপ্রথম এইচটিএমএল বডি, বডি দেওয়ার পর যেহেতু এখন ক্যাপশন আছে, প্রথমে ক্যাপশনের কাজ, ক্যাপশন। এই যে ক্যাপশনটা আবার আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইনের জন্য আন্ডারলাইন, এবং বোল্ট করা আছে, বোল্টের জন্য বোল্ট। তারপর লিখবো এ এম সি, প্রথমে বোল্ট ক্লোজ করব, পরে আন্ডারলাইন ক্লোজ করব, তারপরে ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। এই যে আমি ক্যাপশনের কাজ করলাম। ক্যাপশন করার পরে আমাকে নিতে হবে কি? টেবিল বর্ডার। এই যে একটা টেবিল বর্ডার দেওয়া আছে, তাহলে প্রথমে নিলাম আমি টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত আসবে? টেবিল বর্ডার আমি দেখতেছি এক বর্ডার আছে, এজন্য 1। তারপর টেবিল বর্ডার দেওয়ার পর প্রথমে আমি টিআর এর কাজ করব। প্রথম টিআরটা কোনটা? এই যে আনন্দমোহন কলেজ, তাহলে প্রথম টিআর, টিআর দিলাম। টিআর দেওয়ার পর সে কিন্তু কোনো হেডিং না ডাটা, অবশ্যই ডাটা, কারণ বোল্ড করা নাই। যেহেতু বোল্ড করা নাই তাহলে সে ডাটা হিসেবে কাজ করতেছে। টিডি মাঝে অবস্থানের জন্য আমি কি নিব? অ্যালাইন সেন্টার। এই যে অ্যালাইন সেন্টার নিলাম। অ্যালাইন সেন্টার নেওয়ার পর একটা দুইটা কলামের জায়গা দখল করছে, তাহলে নিতে হবে কি? কল স্প্যান, কল স্প্যান 2, দুইটা কলামের জায়গা দখল করছে। তারপরে কি লিখবো? আনন্দমোহন কলেজ। আনন্দমোহন কলেজ লেখার পর টিডির কাজ শেষ, টিডি ক্লোজ। আমি আবার টিডির কাজ শেষ করার সাথে সাথে একটা দিয়ে আমার টিআর এর কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। আবার নতুন টিআর শুরু। পরের টিআরে কি আছে? পরের টিআরে দেখতেছি আমি এই যে তারা দুইজন, তাহলে নেম এবং রোল। তাহলে প্রথমে আমি শুরু করলাম ডাটা, টিডি। টিডি দেওয়ার পর সে যে মাঝে অবস্থান করতেছে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর তারপরে একটা
এবং দুইটা র এর জায়গায় কিন্তু এই সেলটা দখল করছে, তাহলে র এর জায়গা দখল করলে আমাকে নিতে হবে কি রসপেন। রসপেন দুইটা র এর জায়গা দখল করছে, রসপেন 2। রসপেন 2 লেখার পর নেম টিডি ক্লোজ। টিডি ক্লোজ আবার নতুন টিডি, পরে টিডিটা কি এই যে রোল, তাহলে টিডি দিয়া মাঝে অবস্থানের জন্য দিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর রোল টিডি ক্লোজ। তাহলে টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আবার নতুন টিআর শুরু। পরের টিআরে কি আছে, পরের টিআরে দেখতেছি আমি নেমের কাজ শেষ, যেহেতু শুধু জিপিএ তাহলে ডাটা টিডি দিয়ে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর জিপিএ টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। পরের টিআরে কি আছে, শুধু ক্লাস রেজাল্ট, তাহলে পরের টিআরটা হচ্ছে এটা। তাহলে আমি আবার টিআর শুরু করলাম, টিআর শুরু করার পর সে ডাটা টিডি দিয়া অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর সে অ্যালাইন সেন্টার দেওয়ার পর সে কিন্তু একটা দুইটা কলামের জায়গা দখল করছে, এর জন্য নিতে হবে কলস্প্যান। কলস্প্যান 2। কলস্প্যান 2 দেওয়ার পর ক্লাস রেজাল্ট। ক্লাস রেজাল্ট টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই যে এভাবে আমরা টাইপ নাম্বার 3টা ক্লিয়ার করলাম। টাইপ নাম্বার 4 এ যাওয়ার জন্য আমাদেরকে হাইপারলিংকের ফর্মুলাগুলো ভালো করে জানতে হবে। হাইপারলিংক বিষয়টা কি? হাইপারলিংক বিষয়টা হচ্ছে যে কোনো একটা টেবিলের ভিতরে তোমাকে লিংক দেওয়া থাকবে, এই লিংকে ক্লিক করলে অন্য আরেকটা জায়গায় তোমাকে যে লিংকে ক্লিক করবে, মানে যে ইউআরএল এ ক্লিক করবে ওই ইউআরএল এ চলে যায়। তাহলে এরকম হাইপারলিংক যুক্ত থাকলে আমরা কি ধরনের সিনট্যাক্সটা ব্যবহার করব? হাইপারলিংকের জন্য আমার ফর্মুলা হচ্ছে এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল, মানে এই যে এটার মানে হচ্ছে অ্যাট্রিবিউট, এ দ্বারা বোঝায় হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট এইচআরইএফ দ্বারা বোঝায় হাইপারটেক্সট রেফারেন্স। হাইপারটেক্সট রেফারেন্স। আর এইচটিটিপি দ্বারা বোঝায় কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর www দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই যে .com এখানে লিখবা হচ্ছে যা লিংক করা থাকবে, যা লিংক থাকবে। আর এই যে টেক্সটের জায়গায় যা শো করা থাকবে। অর্থাৎ তোমার যদি টেবিলের মধ্যে এরকম দেওয়া থাকে, এই যে এরকম টেবিলটা দেওয়া থাকে, এরকম টেবিলের মধ্যে লেখা থাকে যদি গুগল, এবং এটার নিচে লেখা থাকে যে google.com এ লিংক করা আছে, তাহলে এই জায়গার মধ্যে লিখবা google.com এবং টেক্সটের মধ্যে লিখতে হবে গুগল, মানে যা শো করা আছে তা লিখতে হবে, আর যা লিংক করা আছে তা লিখতে হবে এই যে এক্স এর জায়গায়। তাহলে এইভাবে আমরা হাইপার লিংক গুলো প্রবেশ করাবো। আচ্ছা, ইমেজ গুলো আমরা কি করব? ইমেজের জন্য আমাদেরকে লিখতে হবে, ইমেজের মোট ফরম্যাট হচ্ছে 4টা, জেপিজি, গ্রাফিক্স এর জন্য, পিএনজি এবং বিটম্যাপের জন্য। এই ইমেজের ফর্মুলাটা কি? ইমেজ সোর্স, আইএমজি দ্বারা ইমেজ, এসআরসি দ্বারা হচ্ছে সোর্স। তারপরে x.jpg, যেই জেপিজির নাম দেওয়া থাকবে x দ্বারা হচ্ছে যা দেওয়া থাকবে ওই নামগুলো দিতে হবে, তারপরে ওয়েট দিয়ে দিব, হাইট দিয়ে দিব। এভাবে আমরা ইমেজগুলো যুক্ত করব। যদি এরকম একটা ইমেজ দেওয়া থাকে, ইমেজের জায়গায় লিখলো n.jpg এবং তার হাইট ওয়েট দেওয়া আছে 100*80, অথবা এভাবে দেওয়া থাকতে পারে 100*80, এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এটা ফর্মুলাটা কিভাবে করব? লিখব ইমেজ সোর্স,
ইজ ইকুয়াল এক্স ডট জেপিজি জায়গায় লিখবো এন ডট জেপিজি ইনভার্টেড কমা তারপরে হাইট অথবা ওয়েট যে কোনো একটা দিলে হচ্ছে এইচ এ আই জি এইচ টি হাইট হাইট দিলাম 100 ডব্লিউ আই ডি টি এইচ ওয়েট হচ্ছে কত 80 এই যে ক্লোজ করে দিলাম ইমেজ কিন্তু একটা এমটি ট্যাগ যার শুরু আছে এবং শেষ নাই অর্থাৎ এই যে এতটুক ফর্মুলা লিখলেই আমার ইমেজের হয়ে যাবে তাহলে আর এটার এন্ডিং করার দরকার নাই আবার হাইপারটেক্সট কিন্তু কি আমার এই যে এ হাফ শুরু করছিলাম এবং শেষে এ ক্লোজ করছিলাম এই জন্য সে হচ্ছে একটা ধারক ট্যাগ এটা হচ্ছে ধারক ট্যাগ আর ইমেজ হচ্ছে কি আমার এমটি ট্যাগ হিসেবে কাজ করবে যাই আমরা টাইপ নাম্বার 4 এর দিকে যাই টাইপ নাম্বার 4 এ এই যে এখানে একটা লিংক করে দেওয়া আছে yahoo.com এবং এখানে rose.jpg একটা কি ইমেজ দেওয়া আছে আমাদেরকে এই কাজগুলো করতে হবে এখন টেবিলের মধ্যে সর্বপ্রথমে আমি কি শুরু করব html তারপর বডি শুরু করার পর টেবিল বর্ডার যেহেতু আছে আমাকে দিতে হবে টেবিল বর্ডার কত নিব টেবিল বর্ডার 1 তারপরে আমি টিআর ধরে ধরে কাজ করে যাব প্রথম টিআরে কি আছে প্রথম টিআরটা হচ্ছে এটা প্রথম টিআর আমি নিলাম টিআর নেওয়ার পর সে একটা ডাটা টিডি মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার নিলাম অ্যালাইন সেন্টার এবং সে কিন্তু যে একটা দুইটা কলামের জায়গা দখল করছে এজন্য নিতে হবে কি কল স্পেন নিয়ে কত 2 নেওয়ার পর এখন আমি লিংকের ফর্মুলাটা লিখবো লিংকের ফর্মুলাটা আমাদের মনে আছে না তাহলে আমাদেরকে লিখতে হবে এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল http কোলন ডাবল স্ল্যাশ দেওয়ার পর yahoo.com দেওয়ার পর আমি এখান থেকে এই যে এখান পর্যন্ত ইনভার্টেড কমা দিব ইনভার্টেড কমা দেওয়ার পরে আমাকে কি লিখতে হবে যে বাইরে যা শো করা আছে yahoo.com দিয়া এই যে এ হার্ফ শুরু করছিলাম এ ক্লোজ করে দিব এই যে এ হার্ফ শুরু করছিলাম এ ক্লোজ তারপরে টিডি শুরু করছিলাম টিডি ক্লোজ করার সাথে সাথে সমস্ত টিআর এর কাজ শেষ টিআর ক্লোজ আবার নতুন টিআর শুরু পরের টিআরে কি আছে পরের টিআরটা কিন্তু এই যে এটা সম্পূর্ণটা তাহলে এই যে এই লাইনটা এবং rose.jpg দুইটাই পরের টিআরে আছে আর বিজিসিটা আমার কি ডাটা টিডি মাঝে অবস্থানের জন্য কি দিব অ্যালাইন সেন্টার দিলাম অ্যালাইন সেন্টার তারপরে এ আমার টিডি কিন্তু প্যারাগ্রাফের বড় ট্যাগ তাহলে টিডি দিলে আমার প্যারাগ্রাফ ট্যাগ আলাদাভাবে দেওয়ার দরকার নেই সরাসরি টিডি দিয়ে কাজ করব তাহলে এর উপরে বি উঠছে তাহলে সুপ কারণ বলছিলাম যে পাওয়ার আকারে থাকলে সুপ দিতে হবে বি আর বি এর উপরে সি উঠছে আবার সুপ দেওয়ার পর সি দুইটা সুপ দিছিলাম দুইটা সুপ একত্রে ক্লোজ করে দেব সুপ ক্লোজ করার সাথে সাথে টিডি শুরু করছিলাম টিডি ক্লোজ করার পর পরে আবার আরেকটা টিডি আছে ডাটা টিডি দেওয়ার পর মাঝে অবস্থান কারণ ইমেজ কখনো অ্যালাইন সেন্টার বা অ্যালাইন লেফট রাইট বসবে না তাহলে অ্যালাইন সেন্টার দেওয়ার দরকার নাই ইমেজের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু একটা দুইটা কলামের রয়ের জায়গা দখল করছে এজন্য আমাদেরকে দিতে হবে রসপেন দিয়ে দিতে হবে কত 2 রসপেন 2 দেওয়ার পর আমি লিখব ইমেজের ফর্মুলা ইমেজ সোর্স is equal key.jpg rose.jpg ইনভার্টেড কমা হাইট ওয়েট এখানে যেহেতু দেওয়া নাই না দিলেও চলবে আবার দেওয়া যদি নিজের মনের মতো দিয়ে দিতে পারবা HIGST হাইট দিয়ে দিলাম 100 WIDTH ওয়েট দিয়ে দিলাম 80 এই যে ক্লোজ করে দিলাম তাহলে ইমেজের ফর্মুলা হয়ে গেছে আমি টিডি শুরু করছিলাম টিডি ক্লোজ তারপরে টিআর ক্লোজ কারণ এখানে আমার টিআর এর কাজ শেষ পরের টিআরটা কোনটা পরের টিআরটা হচ্ছে শুধু এটা H2SO4 তাহলে পরের টিআর আমি শুরু করলাম এই যে টিআর দেওয়ার পর সে ডাটা টিডি মাঝে অবস্থানের জন্য আমাদেরকে দিতে হবে কি অ্যালাইন সেন্টার এই যে অ্যালাইন সেন্টার নিলাম অ্যালাইন সেন্টার নেওয়ার পর H 2টা নিচে নামছে নিচের জন্য কি সাব 2 সাব ক্লোজ আবার SO 4টা আবার নিচে নামছে তাহলে
সাব দিয়া 4 সাব ক্লোজ। সাব ক্লোজ করার সাথে সাথে আমার ডাটার কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর আমি কি কি ক্লোজ করি না, টেবিল, বডি আর এইচটিএমএল। তাহলে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা টাইপ নাম্বার 4 এর ইমেজ এবং লিংক থাকলে আমরা এইভাবে এইচটিএমএল কোডগুলো করব। টাইপ নাম্বার 5 এ এই যে এরকম আমাদের এইচটিএমএল আসছে যে র কে কলাম, র কে কলাম এবং কলামকে র তে তৈরি করে এইচটিএমএল কোড লিখো। এই ধরনের এইচটিএমএল আসলে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমাদেরকে র কে কলাম এবং কলামকে র করা শিখতে হবে। এই যে আমি একটা টেবিল নিলাম, এই যে এরকম একটা টেবিল নিলাম, তাহলে এই টেবিলের মধ্যে আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে উপরে উপরে যদি সেলটা থাকে তাহলে সে চলে যাবে বামে, এবং বামে যে থাকবে সে চলে যাবে উপরে, এবং যে নিচে থাকবে সে চলে যাবে ডানে, এবং যে ডানে থাকবে সে চলে যাবে নিচে। এই যে এই সেলটার মধ্যে খেয়াল করি, তাহলে এই সেলটা যদি খেয়াল করি, এই যে 2 লেখাটা কোথায় আছে? বামে, সে চলে যাবে কোথায়? উপরে। 1 লেখাটা কোথায় আছে? উপরে, সে চলে যাবে বামে, এই যে 1। তারপরে 3 লেখাটা কিসে আছে? রতে, সে চলে যাবে কোথায়? কলামে, এই যে কলামে চলে আসলো। 4 এবং 5 তারা আছে কলামে, তারা চলে যাবে কিসে? রতে। 4 আছে বামে, সে চলে যাবে উপরে, এই যে 4 উপরে। 5 আছে কোথায়? ডানে, সে চলে যাবে নিচে, এই যে 5 নিচে। এভাবে আমরা র কে কলাম এবং কলামকে র করে কাজগুলো করতে হবে। যদি আমি এটার মধ্যে খেয়াল করি, এই যে এটার মধ্যে খেয়াল করি, আনন্দমোহন লেখাটা কোথায় আছে? উপরের দিকে আছে, সে চলে যাবে বামে, এই যে বামে। তাহলে এএমসি আনন্দমোহন কলেজ। তারপরে H2SO4 কোথায় আছে? বাম পাশে কলামে, তাহলে সে চলে যাবে রতে, এই যে উপরের দিকে, H2SO4। আবার A2 কোথায় আছে? কলামে, সে হ্যাঁ কলামে, সে চলে যাবে রতে, A2। naim.jpg টা কিসে আছে? সে আছে রতে, সে চলে যাবে কলামে, এই যে n.jpg এই লেখাটা এখানে আসবে। গুগল লেখাটা B2, এই যে এই দুটা লেখা আছে কলামে, তারা চলে যাবে কিসে? রতে। রতে যাওয়ার পর B2 আবার কিসে আছে? রতে, তারা চলে যাবে কলামে, এই যে কলামে চলে আসলো। B2 কোথায় আছে? উপরে, উপরেরটা চলে আসবে বামে, এই যে B2 বামে। তারপর google.com আসলে থাকবে এবং খালি ঘরটা ওই যে ওইখানে চলে যাবে। এই যে এটা হচ্ছে কি আমার, এটাকে র কে কলাম এবং কলামকে র তে তৈরি করলাম। তারপর তার যদি আমি এইচটিএমএল কোডটা করতে যাই, এখন এটার এইচটিএমএল কোড করতে হবে আমাকে। এটার এইচটিএমএল, এটা থেকে এটা পরিণত করছে, এখন এটার এইচটিএমএল কোড করা লাগবে। সর্বপ্রথমে আমি শুরু করব এইচটিএমএল বডি, তারপর টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত আসবে? টেবিল বর্ডার 1। এরপরে টিআর ধরে ধরে কাজ করে যাব। প্রথম টিআর, প্রথম টিআরে আমি দেখতেছি যে এই যে এটা সম্পূর্ণটা প্রথম টিআর। প্রথম টিআর হলে তাহলে তারা ডাটা টিডি, প্রথমে কি এএমসি মাঝে অবস্থান করতেছে, তাহলে নিতে হবে কি অ্যালাইন সেন্টার। এই যে অ্যালাইন সেন্টার নেওয়ার পর আমি পরের কাজ কি করব? অ্যালাইন সেন্টার নিয়ে সে কি র বা কলাম দখল করছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা র এর জায়গা দখল করছে, তাহলে র স্প্যান 4, রসপেন 4 লেখার পর আনন্দমোহন কলেজ, এই যে এএমসি টিডি ক্লোজ, আনন্দমোহন কলেজ লিখলাম। তারপরে আবার পরের ডাটাটা কি? H2SO4, তাহলে টিডি, সে মাঝে অবস্থান করতেছে, মাঝে অবস্থানের জন্য নিতে হবে আমাকে অ্যালাইন সেন্টার। এই যে অ্যালাইন সেন্টার নিলাম। ও আর সে কিন্তু একটা, দুইটা, তিনটা কলামের জায়গা দখল করছে, তাহলে লিখতে হবে কি কল স্প্যান ইজ ইকুয়াল 3। তারপরে এইচ, টুটা নিচে আছে, নিচের জন্য কি নিতে হবে? সাব, টু সাব ক্লোজ। তারপর এসও, এসও 4 নিচে আছে, সাব 4 সাব ক্লোজ। সাব ক্লোজ করার পর টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। আবার নতুন
টিডি শুরু করার পর এই যে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ, আবার নতুন টিআর শুরু। পরের টিআরে কি আছে? পরের টিআরে হচ্ছে শুধু A2, তাহলে সে একটা ডাটা টিডি দিয়া মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার। সে কি র বা কলাম দখল করছে? হ্যাঁ, একটা দুইটা তিনটা কলামের জায়গা দখল করছে, তাহলে কল স্প্যান 3। কল স্প্যান 3 দেওয়ার পর এ টুটা নিচে নামছে, নিচের জন্য সাব, সাব দিয়া 2 সাব ক্লোজ, তারপর টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। টিআর এর কাজ এই যে একটা দিয়ে আমার টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআরে হচ্ছে এই যে তারা তিনজন, তাহলে নাইম ডট জেপিজি বি2 এবং খালি ঘরটা, তাহলে এখানে টিডি, টিডি দেওয়ার পর ইমেজের জন্য আমাকে কি অবশ্যই দিতে হবে না, ইমেজের জন্য আমাদেরকে অ্যালাইন সেন্টার দেওয়ার দরকার নেই, কিন্তু একটা দুইটা র এর জায়গা দখল করছে, কিন্তু র স্পেন দিতে হবে। র স্পেন দিয়া কত? 2। র স্পেন 2 দেওয়ার পর এই যে নাইম ডট জেপিজি যে লেখাটা আছে একটা ইমেজ, ইমেজের জন্য আমাকে দিতে হবে ইমেজ সোর্স ইজ ইকুয়াল কি ডট জেপিজি, নাইম ডট জেপিজি, নাইম ডট জেপিজি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দেওয়ার পর আমি কি লিখবো? হাইট। হাইট কত? হাইট হচ্ছে আমার 100। ওয়েট কত? ওয়েট হচ্ছে 75 দিয়া আমি টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ, টিডি ক্লোজ করার পর পরের টিডি কি? বি2, আবার টিডি মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার নেওয়ার পর সে কিন্তু কোনো র বা কলাম দখল করে না, এই জন্য আমি র কলাম দিতে হইতেছে না, লিখবো কি বি টুটা নিচে নামছে, সাব, সাব দিয়া 2 সাব ক্লোজ, তারপর টিডি ক্লোজ। আবার নতুন টিডি, পরে টিডিটা কি খালি ঘর, তাহলে টিডি দিয়ে টিডি ক্লোজ, তাহলে অটোমেটিক্যালি এই ঘরটা খালি পড়ে যাবে, এই যে এখানে খালি পড়ে যাবে। টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আমি নতুন করে আবার টিআর শুরু করব, পরে আবার টিআর, নতুন টিআর, এই যে নতুন টিআর শুরু করলাম। পরের টিআরে কি আছে? google.com, তাহলে পরের টিআরে আমার সে ডাটা টিডি মাঝে অবস্থানের জন্য অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার দেওয়ার পর সে ও র বা কলাম দখল করছে, তাহলে কলামের জন্য আমাকে দিতে হবে কল স্প্যান। কল স্প্যান কত বসবে? একটা দুইটা কলামের জায়গা দখল করছে, তাহলে কল স্প্যান 2 দেওয়ার পর আমার হাইপারলিংকের ফর্মুলা কি? এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল http://www ডট কি google.com, google.com, এই যে এখানে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দেওয়ার পর বাইরে শো করা আসছে কি google.com, google.com শো করা, এ ক্লোজ। ওই যে হাইপারটেক্সট শুরু করছিলাম অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ক্লোজ, অ্যাট্রিবিউট ক্লোজ করার সাথে সাথে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ, টিডি ক্লোজ করার সাথে সাথে এখানে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ, টিআর ক্লোজ, তাহলে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ। লিস্ট টাইপ এচটিএমএল কি? লিস্ট টাইপ এচটিএমএল হলো এচটিএমএল গুলো যদি লিস্ট আকারে প্রকাশ করা থাকে এবং তথ্যগুলোকে সুন্দরভাবে সাজানো এবং উপস্থাপন করার জন্য মূলত লিস্ট ব্যবহার করা হয়। এই লিস্ট হচ্ছে 3 ধরনের, কি কি? একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আমরা মূলত ইন্টারমিডিয়েটের জন্য অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এই দুইটা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখার চেষ্টা করব। আমরা এই দুইটা পড়লেই মোটামুটি হয়ে যাবে, ইন্টারমিডিয়েট কভার হয়ে যাবে। এর জন্য আমাকে কিছু ট্যাগ সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন অর্ডার লিস্টের জন্য আমাদেরকে জানতে হবে ওয়েল ট্যাগ, আনঅর্ডার লিস্টের জন্য আমাদেরকে জানতে হবে ইউএল ট্যাগ এবং লিস্ট আইটেমের জন্য জানতে হবে কি এলআই ট্যাগ। এখানে অর্ডার লিস্ট কোনগুলা? আচ্ছা আমরা দেখি অর্ডার লিস্ট কোনগুলা। অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো আমাকে সংখ্যা
ও অক্ষর দ্বারা, সংখ্যা ও অক্ষর দ্বারা চিহ্নিত করা থাকবে, এগুলার বলা হয় অর্ডার লিস্ট। যেমন 1 2 3 এভাবে যদি কোনো লিস্ট আকারে প্রকাশ করা থাকে তাহলে সেটা বলবো আমরা অর্ডার লিস্ট। এ সি ডি এরকম যদি লিস্ট আকারে থাকে তাহলে বুঝবো আমরা অর্ডার লিস্ট, অথবা রোমান সংখ্যার আই এভাবেও যদি প্রকাশ করা থাকে তাহলে ওগুলা বুঝবো আমরা কি অর্ডার লিস্ট হিসেবে আছে। অর্থাৎ সংখ্যা বা অক্ষর যদি থাকে তাহলে বুঝবো এগুলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট থাকলে তো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, অর্ডার লিস্ট আমরা যদি দেখতে চাই তাহলে তিনটা টাইপ আমাদেরকে ভালোভাবে জানতে হবে অর্ডার লিস্টটা বোঝার জন্য। কোডিং মোটামুটি আমরা সবাই বুঝে গেছি। এখন আমরা যদি অর্ডার লিস্টের কোডিং গুলো জানতে চাই, অর্ডার লিস্টের জন্য আমাকে তিনটা টাইপ মনে রাখতে হবে। সিরিয়াল মেনটেন, মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম সিরিয়াল আছে কিনা, অথবা পাঁচের পরে ছয়, ছয়ের পরে সাত, সিরিয়াল মেনটেন করবে। এবং সিরিয়াল মেনটেন যদি না করে, দুই ক্ষেত্রে আমাদের দুইভাবে HTML টা কোডিং করতে হবে। এখানে দেখতেছি আমি একের পরে দুই, দুইয়ের পরে তিন সিরিয়াল মেনটেন করছে। যদি সিরিয়াল মেনটেন করে তাহলে কোডিংটা কিরকম হবে? সর্বপ্রথম শুরু করব আমরা HTML, তারপর বডি। বডি শুরু করার পর আমাদেরকে দেখতে হবে এটা কি ধরনের HTML। আমি দেখতেছি এটা একটা অর্ডার লিস্ট, কারণ আমাকে এখানে সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। যেহেতু একটা অর্ডার লিস্ট, এখানে আমাকে দিতে হবে অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ। OL ট্যাগ দেওয়ার পর যদি সিরিয়াল মেনটেন করে তাহলে অর্ডার লিস্টের টাইপ ঢুকে যাবে OL টাইপ, ওই সিরিয়ালের প্রথম অক্ষর OL টাইপ 1। তারপর শুধু আমি লিস্ট আইটেম উল্লেখ করবো, কারণ এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, সম্পূর্ণটা একটা অর্ডার লিস্ট। আর প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এক একটা লিস্ট আইটেম। তাহলে লিস্ট আইটেম দিয়ে আমি লিখবো আরিফ লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেমের আরিফ যে এক নাম্বার লিস্ট আইটেমের ব্যক্তি, এটা অটোমেটিক্যালি কম্পিউটার বুঝে যাবে, আমাদের দ্বিতীয়বার উল্লেখ করার দরকার নেই। আবার লিস্ট আইটেম উল্লেখ করব মোমেন, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম উল্লেখ করব জামিল, লিস্ট আইটেম ক্লোজ। এই যে এটা যে এক নাম্বার, এটা যে দুই নাম্বার, আর এটা যে তিন নাম্বার, এগুলো আমার ভিতরে লেখার কোনো দরকার নাই। অটোমেটিক্যালি কম্পিউটার বুঝে যাইতেছে যে এটা এক নাম্বার আইটেম, দুই নাম্বার আইটেম, তিন নাম্বার আইটেম। তারপর অর্ডার লিস্ট ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং HTML ক্লোজ করব। যা ক্লোজ করি না তা শুধু ক্লোজ করে দিব। আমার হয়ে গেছে একটা টাইপের HTML। এই HTML টাইপটা যদি সিরিয়াল মেনটেন করে তাহলে এইভাবে কোডিং করার চেষ্টা করব। আমাদের দুই নাম্বার টাইপটা কি? দুই নাম্বার টাইপটা হচ্ছে তারাও কিন্তু সিরিয়াল মেনটেন করছে, 6 এর পরে 7, 7 এর পরে 8, কিন্তু সিরিয়ালটা প্রথম অক্ষর থেকে শুরু হয় না। এই ধরনের HTML যদি থাকে তাহলে কোডিংটা কিরকম হবে? আমাদেরকে শুরু করতে হবে HTML বডি, তারপর যেহেতু অর্ডার লিস্ট OL টাইপ দিয়ে দিব ওই সিরিয়ালের প্রথম অক্ষর, অর্থাৎ ওই যে 1 2 3 4 5 6 এই সিরিয়ালের প্রথম অক্ষর দিতে হবে। প্রথম অক্ষর দেওয়ার পর স্টার্ট হচ্ছে কত থেকে? স্টার্ট হইছে 6 থেকে। তাহলে এই যে এইভাবে আমরা অর্ডার লিস্টের টাইপ দিয়ে স্টার্টটা দিয়ে দিব যদি অন্য জায়গা থেকে স্টার্ট হয়, প্রথম অক্ষর থেকে যদি স্টার্ট নয়। তারপর শুধু লিস্ট আইটেম উল্লেখ করব, লিস্ট আইটেম আরিফ, এই লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম মোমেন, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম জামিল, লিস্ট আইটেম ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ আর HTML ক্লোজ। তাহলে আমাদের টাইপ নাম্বার 2টা বুঝে গেছে। আমাদের শুধু পরিবর্তন ঘটবে কোথায়? এই যে এখানে। যদি এখানে 6 7 না শুরু করে ডি ই এবং এফ শুরু করতো, যদি ডি ই এফ দ্বারা শুরু করতো তাহলে আমরা কি করতাম? লিখতাম OL টাইপ এ, কারণ ওই সিরিয়ালের প্রথম অক্ষর। স্টার্ট হয়েছে কত থেকে? স্টার্ট হয়েছে ABCD থেকে, তাহলে 4 নাম্বার অক্ষর থেকে। এই যে এখানে দিয়ে দেব 4। তাহলে এইভাবে বাকিগুলো লিস্ট আইটেম দিয়ে শুধু উল্লেখ করে দিব। যদি রোমান সংখ্যা থাকতো, রোমান সংখ্যার 2 থেকে শুরু হয়েছে, এরকম যদি থাকতো তাহলে আমরা কি করতাম? লিখতাম OL টাইপ ওই সিরিয়ালের প্রথম অক্ষর। তারপর স্টার্ট হয়েছে কত থেকে?
স্টার্ট হচ্ছে 2 নাম্বার অক্ষর থেকে। এই যে এইভাবে আমরা এতটুক পরিবর্তনের মাধ্যমে যে কোনো লিস্ট কভার করতে পারবো। টাইপ নাম্বার 3 টা আমাকে কি বলছে, এই যে এই ক্ষেত্রে টাইপ নাম্বার 3 তে আমি দেখতেছি কোনো সিরিয়ালি মেনটেন করে নাই। 3 এর পরে 4 না এসে 6 এসে গেছে, 6 এর পরে 5 6 এর পরে 7 না এসে 8 এসে গেছে, তাহলে সিরিয়াল মেনটেন করে নাই। যদি সিরিয়াল মেনটেন না করে তাহলে আমরা কিভাবে লিস্টগুলো কমপ্লিট করব? প্রথমে লিখব HTML বডি। যেহেতু সে একটা অর্ডার লিস্ট, তাহলে আমাকে অর্ডার লিস্ট শুরু করতে হবে, কিন্তু টাইপ দিতে পারবো না। কেন টাইপ দিতে পারবো না? কারণ সিরিয়াল মেনটেন করে নাই। যেহেতু সিরিয়াল মেনটেন করে নাই, শুধু অর্ডার লিস্ট দিয়ে শুরু করব। তারপরে আমাদের টাইপ গুলো দিতে হবে লিস্টের ভিতর। li টাইপ 3, 3 নম্বর অক্ষর। li টাইপ 3 তে কি আছে? সাকিব। li ক্লোজ। আবার li টাইপ 6, তামিম। আমি ছোট হাতের বড় হাতের একসাথে করে ফেলতেছি, যেভাবে দেওয়া থাকবে ওইভাবে শুধু নামগুলা উল্লেখ করে দিলেই হবে। li টাইপ 8, মুশফিক। li ক্লোজ। তারপর অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। এভাবে আমরা HTML গুলো কমপ্লিট করতে পারবো। এই যে 3টা টাইপ শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে অর্ডার লিস্টের মোটামুটি বেসিক ধারণা এসে যাবে। এই যে এই টাইপটা যদি দেখি, টাইপ নাম্বার 4, ওই 2টা টাইপ, ওই 3টা টাইপের মধ্যেই পড়ে গেছে। এইখানে আমি দেখতেছি টাইপ নাম্বার 4 এ অর্ডার লিস্টের মেইন লিস্ট আইটেম হচ্ছে মান্থ এবং ডে। মান্থ এবং ডের আন্ডারে আছে হচ্ছে আরেকটা অর্ডার লিস্ট, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, আর এদিকে আছে সানডে এবং মানডে। তাহলে মেইন লিস্ট আইটেম হচ্ছে মান্থ এবং ডে। আবার মান্থের আন্ডারে আছে আরেকটা সাব অর্ডার লিস্ট, এবং ডের আন্ডারে আছে আরেকটা সাব অর্ডার লিস্ট। এইরকম যদি HTML থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? এই টাইপের HTML গুলোর জন্য আমাদের মেইন লিস্ট আইটেমটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। শুরু করব আমরা কিভাবে? HTML বডি। তারপর যেহেতু এটা মেইন লিস্ট আইটেম, সিরিয়াল মেনটেন করছে এবং তারা 1 2 সিম্বলে আছে, অর্ডার লিস্ট OL টাইপ দিয়ে দিব, কারণ তারা সিরিয়াল মেনটেন করছে। OL টাইপ কত নাম্বার থেকে শুরু হয়েছে? 1। OL টাইপ 1। প্রথম লিস্ট আইটেমটা কি? প্রথম লিস্ট আইটেম হচ্ছে মান্থ। তাহলে প্রথম লিস্ট আইটেম মান্থ, কিন্তু মান্থের লিস্ট আইটেম আমি ক্লোজ করব না, কারণ তার আন্ডারে আছে আরেকটা সাব অর্ডার লিস্ট। তাহলে আমি আবার শুরু করব OL, তারা সিরিয়াল মেনটেন করছে, তাহলে OL টাইপ A। লিস্ট আইটেম দিয়া জানুয়ারি, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম ফেব্রুয়ারি, লিস্ট আইটেম ক্লোজ। তারপর ওই যে অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে আমার মান্থের কাজ শেষ হয়ে গেছে, কারণ এখান থেকে আমার মান্থের কাজ শেষ। তাহলে আমি এখানে কি করব? ওই যে মান্থের যে লিস্ট আইটেমটা আছে, মান্থের লিস্ট আইটেমটা ক্লোজ। তাহলে মান্থ শেষ হয়ে গেল আমার, এখান থেকে এখান পর্যন্ত মান্থের কাজ শেষ। এখন আমি ডে এর কাজ শুরু করব। আবার লিস্ট আইটেম ডে। ডে ক্লোজ করব না লিস্ট আইটেম, কারণ তার আন্ডারে আছে আর একটা সাব অর্ডার লিস্ট। আমি আবার শুরু করব OL টাইপ, OL টাইপ A, লিস্ট আইটেম দিয়া সানডে, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম দিয়া মানডে, লিস্ট আইটেম ক্লোজ। অর্ডার লিস্ট ক্লোজ। ওই যে অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ক্লোজ। এখন কিন্তু আমার ডে এর কাজ শেষ, তাহলে ডে এর লিস্টও ক্লোজ। এই যে ডে এর লিস্ট ক্লোজ করলাম। মান্থের লিস্ট শুরু করছিলাম, মান্থের লিস্ট ক্লোজ করলাম। ডে এর লিস্ট শুরু করছিলাম, ডে এর লিস্টও ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমি সম্পূর্ণ যে একটা বড় অর্ডার লিস্ট শুরু করছিলাম, এই অর্ডার লিস্টের কাজ শেষ, অর্ডার লিস্ট ক্লোজ। এরপরে আমি কি ক্লোজ করি নাই? বডি ক্লোজ করি নাই, HTML ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। এই যে এইভাবে আমরা যে কোনো বড় বড়
লিস্ট কমপ্লিট করতে পারবো এই কোডিং এর মাধ্যমে। আচ্ছা, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের কি থাকবে? আনঅর্ডার লিস্টের মধ্যে সব সময় থাকবে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্নগুলা কি কি হইতে পারে? এটা যে এরকম, এরকম, অথবা এরকম, অথবা কোনো কিছুই দেওয়া নাই, অথবা কোনো কিছুই দেওয়া নাই। এক্ষেত্রে আমরা যদি এরকম সিম্বল থাকে, অর্থাৎ এরকম সাংকেতিক চিহ্ন থাকে, তাহলে আমরা বুঝবো এগুলো হচ্ছে টাইপ হচ্ছে স্কয়ার। যদি এরকম থাকে তাহলে বুঝে নিব এগুলো হচ্ছে সার্কেল। লিখে নাও খাতায়। এরকম থাকলে ডিআইএসসি, ডিক্স। আর যদি কোনো কিছুই না থাকে তাহলে বুঝে নিব এগুলা নান টাইপ এইচটিএমএল। এই চারটা খাতার মধ্যে তুলে নেন শুধু, এই চারটা দিয়ে সবসময় পরীক্ষার মধ্যে আসছে। তাহলে আমরা এই চারটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলেই চলবে। সাংকেতিক চিহ্ন এই চারটা দিয়ে মোটামুটি প্রশ্ন আসে। দেখো, এই যে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টের জন্য আমাকে তিনটা টাইপ সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। দুইটা দিয়ে ভালোভাবে বোঝা যাবে। দেখা যাক, টাইপ নাম্বার 5, প্রথম টাইপটা আনঅর্ডার লিস্টের প্রথম টাইপ। টাইপটার মধ্যে আমি দেখতেছি প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করছে এবং প্রত্যেকটা একই সাংকেতিক চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই টাইপের এইচটিএমএল থাকলে, আনঅর্ডার লিস্ট থাকলে আমরা কিভাবে এইচটিএমএলটা কোডিং করব? সর্বপ্রথম শুরু করব এইচটিএমএল বডি। তারপর যেহেতু আনঅর্ডার লিস্ট, ইউএল একই টাইপে আছে তাহলে টাইপ দিয়ে দিব ইউএল টাইপ। কোন টাইপে আছে? স্কয়ার টাইপে আছে। এই যে আমি স্কয়ার লিখলাম, এখন যতবার লিস্ট আইটেম উল্লেখ করব প্রত্যেকটা লিস্ট আমার স্কয়ার সিম্বল দিয়ে আসবে। তাহলে আমি লিস্ট আইটেম দিয়ে লিখলাম শান্ত, লিস্ট আইটেম ক্লোজ করলাম, এটা অটোমেটিক্যালি স্কয়ার হয়ে যাবে। আবার লিস্ট আইটেম দিয়ে লিখলাম রুবেল, লিস্ট আইটেম ক্লোজ। আবার লিস্ট আইটেম দিয়ে লিখলাম ইমন, লিস্ট আইটেম ক্লোজ। ওই যে আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, আনঅর্ডার লিস্ট ক্লোজ। বডি শুরু করছিলাম, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে আমরা প্রথম যে টাইপটা আছে, প্রথম টাইপটা বুঝতে পারছি। দ্বিতীয় টাইপটা কি? তারা সিরিয়াল মেনটেন করে নাই। খেয়াল করো, এই যে সিরিয়াল মেনটেন করে নাই, একটা দেওয়া আছে ডিক্সে, একটা দেওয়া আছে স্কয়ারে, আর একটা দেওয়া আছে সার্কেলে। তাহলে এরকম যদি এইচটিএমএল হয়, আমরা সর্বপ্রথম লিখবো এইচটিএমএল বডি। বডি দেওয়ার পর যেহেতু আনঅর্ডার লিস্ট, আমি শুরু করব ইউএল, কিন্তু টাইপ দিব না, ভিন্ন ভিন্ন টাইপে আছে যেহেতু আমি টাইপটা উল্লেখ করব লিস্টের ভিতর। এলআই টাইপ, যেহেতু ডিক্সে আছে ডিক্স। সালাম, এলআই ক্লোজ। রফিক কোন টাইপে আছে? স্কয়ার টাইপে, তাহলে এলআই টাইপ স্কয়ার রফিক, এলআই ক্লোজ। আবার এলআই টাইপ, সে কোন টাইপে? সার্কেল টাইপে, সার্কেল টাইপ। জব্বার, লেখাগুলো তোমরা বড় হাতের অক্ষর দিয়ে দেওয়ার চেষ্টা করবা, আমি ছোট হাতে মিলাই ফেলছি। আনঅর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আচ্ছা, তাহলে এই রকম থাকলে আমরা এভাবে এইচটিএমএলটা কোডিং করব। যদি শুধু লেখা থাকতো সালাম, রফিক এবং জব্বার, এবং বলা হয়তো যদি এর একটা লিস্টের ভিতরে আছে, তাহলে আমরা কিভাবে শুরু করতাম? আমরা শুরু করতাম এইচটিএমএল বডি, তারপর আনঅর্ডার লিস্ট, কারণ নান টাইপ একটা আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ একই টাইপে আছে, সবগুলো নান টাইপে আছে, ইউএল টাইপ নান। তারপর শুধু আমি লিস্ট আইটেম উল্লেখ করতাম, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম উল্লেখ করতাম, লিস্ট আইটেম ক্লোজ। এভাবে লিস্ট আইটেম ক্লোজ করার পর আনঅর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। মোটামুটি আমরা বুঝতে পারছি মনে হয় আনঅর্ডার লিস্টগুলো এভাবে করতে হবে। তাহলে দুই টাইপের আনঅর্ডার লিস্ট শিখলে আমাদের পরবর্তী আনঅর্ডার লিস্টগুলো অটোমেটিক্যালি বুঝে যাব।
দেখো এই যে একটা আনঅর্ডার লিস্টের টাইপ যে দিচ্ছে, এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুইটা দিচ্ছে আমার মেইন লিস্ট আইটেম, আনঅর্ডার লিস্টের মেইন লিস্ট আইটেম বাংলাদেশ এবং ইন্ডিয়া। আর সাব হিসাবে আছে কি, বাংলাদেশের আন্ডারে আছে তামিম, সাকিব, এবং ইন্ডিয়ার আন্ডারে আছে কি কোহলি, রোহিত। তাহলে এই টাইপের যদি HTML থাকে তাহলে মেইন লিস্ট আইটেম হচ্ছে, মেইন লিস্ট আইটেমটা আমার স্কয়ার আকারে দেওয়া আছে, তাহলে একই টাইপে আছে। এই ক্ষেত্রে আমরা HTML কোডিংটা কিভাবে করব, সর্বপ্রথম শুরু করব HTML বডি, সম্পূর্ণ অর্ডার লিস্টে কিসে আছে, আনঅর্ডার লিস্টে। তাহলে আমি শুরু করব ইউএল, একই টাইপে আছে, তাহলে ইউএল টাইপ কি টাইপে আছে, স্কয়ার টাইপে আছে, দিলাম ইউএল টাইপ স্কয়ার। স্কয়ার দেওয়ার পর আমি প্রথম লিস্ট আইটেমটা কি লিখব, এলআই টাইপ বাংলা, এলআই বাংলা, লিস্ট আইটেমটা বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা কি সাব আনঅর্ডার লিস্ট। তাহলে সাব আনঅর্ডার লিস্টের জন্য আমাকে আবার লিখতে হবে ইউএল, কিন্তু আনঅর্ডার লিস্টের টাইপটা একই রকম না, হ্যাঁ টাইপ একই রকম, তাহলে ইউএল টাইপ কি হবে, ডিস্ক, এই যে ইউএল টাইপ ডিস্ক। তারপর শুধু লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে তামিম, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে সাকিব, এলআই ক্লোজ। এলআই ক্লোজ করার সাথে সাথে আমার এখানে আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। আনঅর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে আমি দেখতেছি যে ওই যে বাংলাদেশের যে লিস্টটা শুরু করছিলাম, এই বাংলাদেশের লিস্টের কাজ শেষ, বাংলাদেশের লিস্ট ক্লোজ। কিন্তু বাংলাদেশের লিস্ট আমার এখান থেকে এখন পর্যন্ত শেষ হওয়ার পর আমাকে আবার ইন্ডিয়ার লিস্ট শুরু করতে হবে, আমি আবার ইন্ডিয়ার লিস্ট শুরু করব। তাহলে এলআই দিয়ে ইন্ডিয়া, তারপর লিস্ট আইটেম কিন্তু আমি ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা সাব আনঅর্ডার লিস্ট, আমি আবার শুরু করব ইউএল টাইপ, ইউএল টাইপ কি হবে, ডিস্ক, এলআই দিয়ে কোহলি, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে রোহিত, এলআই ক্লোজ। আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, আনঅর্ডার লিস্ট ক্লোজ, ইন্ডিয়ার লিস্ট শুরু করছিলাম, ইন্ডিয়ার লিস্ট ক্লোজ। তাহলে আমার বাংলাদেশের কাজ শেষ হয়ে গেল, ইন্ডিয়ার কাজও শেষ হয়ে গেল। এখন তাহলে সম্পূর্ণ যে একটা আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, সম্পূর্ণ আনঅর্ডার লিস্টের কাজ শেষ। এই যে আনঅর্ডার লিস্টটা শুরু করছিলাম, যে আনঅর্ডার লিস্টের কাজ শেষ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে আমরা বুঝে গেছি যে কিভাবে আনঅর্ডার লিস্ট গুলা HTML কোডিং করতে হবে। লিস্ট টাইপ HTML এর এই উদাহরণটার দিকে তাকাই, তাহলে এখানে আমি দেখতেছি যে কার, প্লেন এবং বাইক, তারা কিন্তু সিরিয়াল মেনটেন করছে, EFG সিরিয়াল মেনটেন করছে, কিন্তু সিরিয়ালটা শুরু হয়েছে ই থেকে, এবং এফ এর আন্ডারে আছে আরেকটা কি অর্ডার লিস্ট, জি এর আন্ডারে আছে আরেকটা আনঅর্ডার লিস্ট। এই টাইপের HTML গুলোর জন্য আমাদের কোডিংটা কিরকম হবে, সর্বপ্রথমে আমি শুরু করব HTML বডি, তারপর সম্পূর্ণ যে লিস্টটা আছে, সম্পূর্ণ লিস্টটা কিন্তু আমার একটা অর্ডার লিস্ট, ইএফজি দিয়ে শুরু হয়েছে, তাহলে ওএল, তারা সিরিয়াল মেনটেন করছে, তাহলে টাইপ হবে ওএল টাইপ, ওই সিরিয়ালের প্রথম অক্ষর অর্থাৎ এ, কিন্তু স্টার্ট হয়েছে কত থেকে, স্টার্ট হয়েছে 5 নাম্বার অক্ষর থেকে, তাহলে ওএল টাইপ এ স্টার্ট 5। তারপর আমি লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে কার, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে প্লেন, কিন্তু এলআই ক্লোজ করব না, কারণ তার আন্ডারে আছে আরেকটা কি অর্ডার লিস্ট। তাহলে আমি আবার শুরু করব ওএল টাইপ, কারণ কি তারা সিরিয়াল মেনটেন করছে 5 6 7, তাহলে যেহেতু 5 6 7 এ সিরিয়াল মেনটেন করছে, তাহলে ওএল টাইপ, ওএল টাইপ কি হবে, ওএল টাইপ 1, স্টার্ট হয়েছে কত থেকে, স্টার্ট হয়েছে 5 নাম্বার অক্ষর থেকে, তাহলে ওয়েল টাইপ 1 স্টার্ট 5। এরপরে শুধু লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে ফাইটার প্লেন,
এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে আন্ডারলাইন দেওয়া আছে, যেহেতু এখানে আন্ডারলাইন দেওয়া আছে আমার এখানে আন্ডারলাইন দিতে হবে, আন্ডারলাইন কমার্শিয়াল প্লেন, কমার্শিয়াল প্লেন লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম প্রাইভেট প্লেন, ওইখানে আন্ডারলাইন দিয়েছিলাম তো আন্ডারলাইন ক্লোজ করি নাই, এই আন্ডারলাইনটা ক্লোজ করে দিতে হবে, আবার এলআই দিয়ে প্রাইভেট প্লেন, এলআই ক্লোজ, এলআই ক্লোজ করার সাথে সাথে আমার এখানে অর্ডার লিস্টের কাজ শেষ, অর্ডার লিস্ট ক্লোজ, অর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে কিন্তু আমার এই যে প্লেনের কাজও শেষ হয়ে গেছে, তাহলে ওই যে প্লেনের যে আমি লিস্ট আইটেম শুরু করছিলাম, প্লেনের লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম দিয়ে বাইকে যেতে হবে, লিস্ট আইটেম বাইক, বাইক দেওয়ার পর লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে কি আরেকটা সাব আনঅর্ডার লিস্ট, আমি আবার শুরু করব আনঅর্ডার লিস্টের ইউএল, টাইপ কি একই টাইপে আছে, তাহলে ইউএল টাইপ কি টাইপে আছে, স্কয়ার, ইউএল টাইপ স্কয়ার, ইউএল টাইপ স্কয়ার দেওয়ার পর লিস্ট আইটেম দিয়ে প্রথম লিস্ট আইটেমটা কি সুপার বাইক, সুপার বাইক এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে কি দেওয়া আছে ইলেকট্রিক বাইক, এলআই ক্লোজ, আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম আনঅর্ডার লিস্ট ক্লোজ, ওই যে বাইকের যে লিস্ট শুরু করছিলাম বাইকের লিস্টও কিন্তু ক্লোজ হয়ে গেছে, তাহলে আমার কারের লিস্ট আইটেম ক্লোজ হলো, প্লেনের শেষ হলো, বাইকের শেষ হলো, তাহলে সম্পূর্ণ অর্ডার লিস্টের কাজ আমার শেষ, তাহলে সম্পূর্ণ অর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ এচটিএমএল ক্লোজ, যা শুরু করছিলাম তা শুধু শেষ করে দেব, এই যে এটা এইভাবে কোডিং করতে হবে। আমি এই লিস্টের দিকে তাকাই, এই যে এটা একটা লিস্ট, এই লিস্টের জন্য আমার কোডিংটা কিরকম হবে, এটা একটা বোর্ডের প্রশ্ন ছিল, আমি দেখতেছি এখানে ম্যাঙ্গো এবং জ্যাকফ্রুট তারা নান টাইপ আনঅর্ডার লিস্টে আছে, তাহলে মেইন লিস্ট আইটেম দুইটা হচ্ছে নান টাইপে আছে, নান টাইপ থাকলে আনঅর্ডার লিস্ট, আমি সর্বপ্রথম শুরু করব কিভাবে এইচটিএমএল, সর্বপ্রথম শুরু করব এইচটিএমএল, তারপর বডি, বডি শুরু করার পরে যেহেতু আনঅর্ডার লিস্ট ইউএল টাইপটা কি হবে ইউএল টাইপ নান, এই যে ইউএল টাইপ নান, নান দেওয়ার পর প্রথম লিস্ট আইটেমটা কি ম্যাঙ্গো, প্রথম লিস্ট আইটেমটা হচ্ছে ম্যাঙ্গো, কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা নান টাইপ আনঅর্ডার লিস্ট, তাহলে আমি আবার শুরু করব ইউএল টাইপ, ইউএল টাইপ কি হবে নান, তাহলে ইউএল টাইপ নান, প্রথম এই লিস্ট আইটেমটা কি সিজনাল ফ্রুট, কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা কি সাব অর্ডার লিস্ট, তাহলে আমি আবার শুরু করব ওএল টাইপ, এবং সে সিরিয়াল মেনটেন করছে দেখে টাইপ দিতে হবে ওএল টাইপ এ, তারপর লিস্ট আইটেম গ্রিন, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম রেড, লিস্ট আইটেম ক্লোজ, তারপর লিস্ট আইটেম ক্লোজ করার পর এখানে কিন্তু অর্ডার লিস্টের কাজ শেষ, তাহলে অর্ডার লিস্ট ক্লোজ, ওই যে সিজনাল ফ্রুট আমার সিজনাল ফ্রুটের কাজ শেষ হয়ে গেছে, সিজনাল ফ্রুটের লিস্ট ক্লোজ, সিজনাল ফ্রুটের আনঅর্ডার লিস্টের কাজ শেষ, সিজনাল ফ্রুটের আনঅর্ডার লিস্ট ক্লোজ, তারপরে আমি যে ম্যাঙ্গো শুরু করছিলাম ম্যাঙ্গোর লিস্টের কাজ শেষ, ম্যাঙ্গোর লিস্টে ক্লোজ, কিন্তু আনঅর্ডার লিস্টের কাজ শেষ হয় না, কারণ আনঅর্ডার লিস্ট হচ্ছে সম্পূর্ণটা ক্লোজ করার পর, তাহলে এখন আমি লিস্ট আইটেম দিয়ে ম্যাঙ্গো শুরু করছিলাম, লিস্ট আইটেম ক্লোজ হলো, এখন আমি লিস্ট আইটেম দিয়ে জ্যাকফ্রুট শুরু করব, আবার লিস্ট আইটেম দিয়ে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট শুরু করার পর লিস্ট আইটেম ক্লোজ করব না, কারণ তার আন্ডারে আছে আরেকটা কি ন্যাশনাল ফ্রুট দিয়ে আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল টাইপ, ইউএল টাইপ কি হবে নান, নান টাইপে আছে ইউএল টাইপ নান, ইউএল টাইপ নান দেওয়ার পর ওই লিস্ট আইটেমটা কি লিস্ট আইটেমটা হচ্ছে ন্যাশনাল ফ্রুট,
ন্যাশনাল ফ্রুট, কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা সাব আনঅর্ডার লিস্ট। আমি আবার শুরু করব ইউএল টাইপ, একই টাইপে আছে যেহেতু। ইউএল টাইপ কি হবে? ইউএল টাইপ হচ্ছে ডিস্ক। দেওয়ার পর লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে গ্রিন, এলআই ক্লোজ কারণ তার আন্ডারে কেউ নাই। আবার এলআই দিয়ে ইয়েলো, এলআই ক্লোজ করে দিব। এলআই ক্লোজ করার সাথে সাথে এখানে যে আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, আনঅর্ডার লিস্ট ক্লোজ। তাহলে আনঅর্ডার লিস্ট ক্লোজ করার সাথে ন্যাশনাল ফুডের কাজ শেষ আমার, ন্যাশনাল ফুডের লিস্ট ক্লোজ। ন্যাশনাল ফুডের লিস্ট আনঅর্ডার লিস্ট ক্লোজ, ন্যাশনাল ফুডের আনঅর্ডার লিস্ট। তারপর জ্যাকফ্রুটের যে লিস্ট শুরু করছিলাম, জ্যাকফ্রুটের লিস্ট ক্লোজ। এই যে জ্যাকফ্রুট, আমি ম্যাঙ্গোর লিস্ট শুরু করছিলাম, ম্যাঙ্গোর লিস্ট ক্লোজ করলাম। জ্যাকফ্রুটের লিস্ট শুরু করছিলাম, জ্যাকফ্রুটের লিস্ট ক্লোজ হয়েছে। তাহলে সম্পূর্ণ অর্ডার লিস্টের না, আনঅর্ডার লিস্টের আমার কাজ শেষ। তাহলে সম্পূর্ণ আনঅর্ডার লিস্ট ক্লোজ। আনঅর্ডার লিস্ট ক্লোজ করার পর বডি ক্লোজ, এচটিএমএল ক্লোজ। এটা একটু পেঁচানো, কিন্তু যদি বুঝতে পারো সহজেই কোডিং করতে পারবা। যে কোনো এচটিএমএল এই উপায়ে কোডিং করা সম্ভব। এই যে লিস্ট টাইপ এচটিএমএল এর জন্য এই টাইপের ম্যাথ গুলা অনেকবার দেখা গেছে যে আসছে বোর্ডের মধ্যে, যে একটা লিস্ট দিয়ে দিছে, এই যে একটা লিস্ট দিয়ে দিছে, এই লিস্টের জন্য বলছে যে কোডিং করো, এবং এখানে সায়েন্সে ক্লিক করলে সায়েন্স ডট অর্গানাইজেশনের ট্যাবে খুলবে। তাহলে এরকম যদি এচটিএমএল থাকে, সর্বপ্রথম কোডিংটা কিরকম হবে? কারণ এখানে সায়েন্সটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক করা, সায়েন্সটা হাইপার লিঙ্ক করা, আর বাকি কাজ হচ্ছে আমাদের লিস্টের মতোই হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম শুরু করব এইচটিএমএল, তারপর বডি। বডি শুরু করার পর আমি এখানে দেখতেছি, আচ্ছা এগুলো সিম্বল দেওয়া আছে আর কি, এগুলা সার্কেলে আছে, এটাও সার্কেলে আছে এবং এটাও সার্কেলে আছে। আচ্ছা এখানে সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ তারা সার্কেল টাইপ আনঅর্ডার লিস্টে আছে, কিন্তু এই যে গ্রুপ লেখাটা, এখানে গ্রুপ লেখাটা কিন্তু লিস্টের ভিতরে নাই, তারা লিস্টের বাইরে ক্যাপশন হিসেবে কাজ করতেছে। তাহলে আমি এখানে ক্যাপশনে দিতে পারবো, অথবা H3 H4 দিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি শুরু করলাম ক্যাপশন দিয়ে। এখানে একটা ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশনটা কি? গ্রুপ। সে কোনো লিস্টের মধ্যে নাই, ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। তারপর এই যে এই তিনটা এখন কিন্তু তারা কিন্তু লিস্টের মধ্যে পড়ে গেছে, সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ। তাহলে সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ তারা যেহেতু সার্কেল টাইপ আনঅর্ডার লিস্টে আছে, তাহলে আমি শুরু করব ইউএল টাইপ সার্কেল। ইউএল টাইপ সার্কেল দেওয়ার পর আমি প্রথমে যদি সায়েন্সের কাজ করি, সে প্রথম লিস্ট আইটেম সায়েন্স, প্রথম লিস্ট আইটেমটা হচ্ছে সায়েন্স, কিন্তু সায়েন্সে ক্লিক করলে আবার সায়েন্স ডট অর্গানাইজেশন এরকম একটা ট্যাবে খুলবে। তাহলে অর্থাৎ লিংক করা আছে। লিংকের জন্য আমার ফর্মুলাটা কি বলছিলাম? এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল http ডাবল স্ল্যাশ www ডট, ওই যে এটা সায়েন্স, সায়েন্স ডট org দেওয়ার পর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়া তারপরে বাইরে কি লেখা আছে? এই যে লিস্টের লেখাটা সায়েন্স দিয়া আমি এ ক্লোজ করে দিব। এ ক্লোজ করার সাথে সাথে আমার লিস্টের কাজ শেষ, লিস্ট ক্লোজ করে দিব। তারপর তাহলে আমার এই লিস্টের কাজ শেষ হয়ে গেল, এটা একটা হাইপার লিংক করা ছিল। তারপর আমি বিজনেস স্টাডিজ এর কাজ করব। বিজনেস স্টাডিজে আবার লিস্ট আইটেম, লিস্ট আইটেম দিয়ে কি লিখবো? বি স্টাডিজ। বি স্টাডিজ দেওয়ার পর আমি এখানে কিন্তু লিস্ট আইটেমটা ক্লোজ করব না, তার আন্ডারে আছে আর একটা সাব অর্ডার লিস্ট। তাহলে সাব অর্ডার লিস্টের জন্য আমাকে আবার শুরু করতে হবে ওয়েল, একই টাইপে আছে ওয়েল টাইপ 1, লিস্ট আইটেম দিয়া এ, লিস্ট আইটেম ক্লোজ, আবার লিস্ট আইটেম দিয়া বি, লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম ক্লোজ করার পর অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্ট ক্লোজ। তারপর ওই যে বিজনেস স্টাডিজের লিস্ট শুরু করছিলাম, বিজনেস স্টাডিজের লিস্ট ক্লোজ। এখন আমি করব কি? হিউম্যানিটিজ এর কাজ। আবার এলআই দিয়ে হিউম্যানিটিজ,
হিউম্যানিটিজ লিস্ট আইটেম শুরু করছিলাম, লিস্ট আইটেম ক্লোজ। এই যে লিস্ট আইটেম ক্লোজ করার সাথে সাথে আমি কিন্তু আমার সম্পূর্ণ আনঅর্ডার লিস্টের কাজ শেষ। সম্পূর্ণ আনঅর্ডার লিস্ট ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এভাবে আমরা HTML গুলো কোডিং করতে পারবো যদি হাইপারলিংক দেওয়া থাকে লিস্টের মধ্যে। মিক্স টাইপ যে HTML গুলো আছে, মিক্স টাইপ HTML গুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কারণ কি, এখানে আমাদেরকে মিক্স টাইপ HTML গুলোতে প্যারাগ্রাফ, লিস্ট এবং হাইপারলিংক সবগুলা দেওয়া থাকে একসাথে, ইমেজ সহ দেওয়া থাকে। এইভাবে HTML গুলো কোডিং করার জন্য আমাদেরকে, এই যে এটা একটা HTML দেওয়া আছে, HTML-টা কিন্তু টেবিলের ভিতরে প্যারাগ্রাফ ঢুকায় দিচ্ছে, টেবিলের ভিতরে লিস্ট ঢুকায় দিচ্ছে, তারপর একটা ইমেজ দিয়ে দিচ্ছে, ইমেজ দেওয়ার পর আবার একটা প্যারাগ্রাফ টাইপ দিয়ে দিচ্ছে। তাহলে সবগুলা মিক্সড আকারে একটা HTML কোডিং করতে বলছে। তাহলে এই টাইপের যে HTML গুলো আছে, এই টাইপের HTML গুলো কোডিং করার জন্য আমাদের কি কি পন্থা অবলম্বন করতে হবে? যেহেতু একটা টেবিল টাইপ HTML, আমি সর্বপ্রথম শুরু করব HTML, তারপর বডি। বডি শুরু করার পর দেখতেছি উপরে আমার একটা ক্যাপশন দেওয়া আছে এবং ক্যাপশনটা বোল্ড করা। তাহলে ক্যাপশন শুরু করব, ক্যাপশনটা বোল্ড করা, এই জন্য দিতে হবে বিটেক। বিটেক দেওয়ার পর XY শোরুম, ওই যে বি শুরু করছিলাম, বি ক্লোজ, ক্যাপশন শুরু করছিলাম, ক্যাপশন ক্লোজ। তারপরে আমাকে লিখতে হবে, যেহেতু টেবিল বর্ডার দেওয়া আছে, টেবিল বর্ডার, এই যে একটা টেবিল বর্ডার দেওয়া আছে, টেবিল বর্ডার এক বর্ডারে দেওয়া, যেহেতু টেবিল বর্ডার 1। তারপর আমি কি শুরু করব? প্রথম টিয়ার হচ্ছে এটা। তাহলে এটা প্রথম টিয়ার শুরু করলাম। দেখতেছি আমি কোনো বোল্ড করা নাই, বোল্ড করা নাই যেহেতু সে একটা ডাটা হিসেবে কাজ করতেছে, টিডি। মাঝে অবস্থান করতেছে, অ্যালাইন সেন্টার, এই যে অ্যালাইন সেন্টার। এবং সে কিন্তু দুইটা কলামের জায়গা দখল করছে, কল স্প্যান 2, কল স্প্যান 2 দেওয়ার পর বেস্ট, সেলিং উপরে আছে, উপরের জন্য দিতে হবে সুপ, সেলিং কার ও সুপ ক্লোজ, তারপরে হচ্ছে কার্স দিয়া, এই যে টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। এই যে টিডি ক্লোজ করার সাথে সাথে আমার টিআর এর কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। নতুন টিআরে আমার কি যাবে? নতুন টিআর শুরু করলাম। নতুন টিআরে দেখতেছি এই যে এটা কি ব্র্যান্ড অফ কারও বোল্ড করা, পিকচারও বোল্ড করা। তাহলে বোল্ড করার জন্য আমি জানি যে এগুলো হচ্ছে এখানে টিএইচ হিসেবে কাজ করতেছে। তাহলে আমি শুরু করব টিএইচ শুরু করার পর প্রথম টিএইচ এ আমি দেখতেছি তারা মাঝে অবস্থান করতেছে। তাহলে এখানে লিখবো অ্যালাইন সেন্টার লেখার পর কোনো রবা কলম যে দল করে নাই, তাহলে ব্র্যান্ড অফ কার দিয়ে টিএইচ ক্লোজ করে দেব। আমি আবার শুরু করব টিএইচ এবং এখানে লিখবো অ্যালাইন সেন্টার লেখার পর পিকচার, টিএইচ ক্লোজ। এখানে টিএইচ ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর হচ্ছে যে দুইটা, তাহলে তারা কি একটা লিস্ট আকারে দেওয়া আছে এবং আরেকটা কি ইমেজ। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে টিডি দিয়ে শুরু করতে হবে। টিডি দেওয়ার পর দেখতেছি একটা না ডিক্স টাইপ আনঅর্ডার লিস্ট, তাহলে ইউএল টাইপ ডিক্স। তারপর শুধু লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে টয়োটা, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে হোন্ডা, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে টেসলা, এলআই ক্লোজ। তাহলে এখানে সম্পূর্ণ আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। আনঅর্ডার লিস্ট ক্লোজ করার সাথে সাথে ডাটার কাজ শেষ, টিডি ক্লোজ। আমি আবার শুরু করব টিডি দিয়া। পরের টিডিটা কি? পরের টিডি হচ্ছে কার্ট ডট জেপিজি।
তাহলে এই যে কার ডট জেপিজি এটা কিন্তু একটা ইমেজ। এই ইমেজের ফর্মুলাটা কি? আমাকে লিখতে হবে ইমেজ সোর্স ইজ ইকুয়াল কি ডট জেপিজি, কার ডট জেপিজি, কার ডট জেপিজি ইনভার্টেড কমা দেওয়ার পর হাইট ওয়েট। হাইটটা যেহেতু কম আছে তাহলে হাইটটা দিলাম 80, ওয়েটটা দিলাম হচ্ছে 100। দেওয়ার পর আমি এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিব। অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার সাথে সাথে টিডির কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার এখানে টিআর এর কাজ শেষ, তাহলে টিআর ক্লোজ। আবার টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর হচ্ছে আদার্স মডেল। তাহলে পরের টিআরে আবার সে একটা ডাটা মাঝে অবস্থান করতেছে, অ্যালাইন সেন্টার। ও এখানে সে অ্যালাইন সেন্টার দেওয়ার পর আবার একটা দুইটা কলামের জায়গা দখল করছে, তাহলে এখানে লিখতে হবে কল স্প্যান, কল স্প্যান 2। কল স্প্যান 2 দেওয়ার পর আদার্স মডেল লিখব। আদার্স মডেল দেয়ার টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর কি ক্লোজ করে নাই? টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে এরকম যদি এইচটিএমএল থাকে মিক্স টাইপগুলা এইভাবে কোডিং করার চেষ্টা করব। টাইপ নাম্বার 2, মিক্স টাইপ এইচটিএমএল এর টাইপ নাম্বার 2 তে এখানে একটা লিস্ট দেওয়া আছে, তারপর হাইপারলিংক দেওয়া আছে, বাকিগুলা এখানে প্যারাগ্রাফ হিসেবে কাজ করতেছে, আর এখানে আরেকটা প্যারাগ্রাফ টাইপ এইচটিএমএল দেওয়া আছে। এরকম মিক্স টাইপ এইচটিএমএল গুলো কোডিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম শুরু করতে হবে এইচটিএমএল বডি, তারপর যেহেতু একটা টেবিল লিখতে হবে টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। তারপর টিআর ধরে ধরে কাজ করে যেতে হবে। প্রথম টিআরে কি আছে? প্রথম টিআর হচ্ছে এটা, তাহলে এই দুইটা, এই যে এটা নিয়া প্রথম টিআর গঠিত হয়েছে, তাহলে এই টিআর এর কাজ আমি প্রথমে করব। প্রথম টিআর এর প্রথম ডাটা হচ্ছে একটা লিস্ট, তাহলে সে প্রথম ডাটা টিডি, টিডির আবার একটা দুইটা তিনটা রয়ের জায়গা দখল করছে, রয়ের জায়গা দখল করলে রসপেন, রসপেন দেয়া 3, তাহলে অটোমেটিক্যালি এই জায়গাটা খালি হয়ে যাবে। এখন আমি লিস্ট লিখবো, এটা দেখতেছি আমি এ এবং বি সিম্বল দেয়া মেইন লিস্ট আইটেম গুলো শুরু হয়েছে, তাহলে একটা অর্ডার লিস্ট আমি শুরু করব। ও এল টাইপ একই রকম আছে, তাহলে ও এল টাইপ এ। তারপর লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেম কি? প্রথম লিস্ট আইটেম হচ্ছে উইন্ডো, কিন্তু লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে একটা কি সাব আনঅর্ডার লিস্ট। আমি আবার শুরু করব ইউএল টাইপ। ইউএল টাইপ কি হবে? ডিস্ক। তাহলে প্রথমে ইউএল টাইপ ডিস্ক, ইউএল টাইপ ডিস্ক দেওয়ার পর লিস্ট আইটেম উল্লেখ করব, এলআই দিয়ে উইন্ডো 7, এলআই ক্লোজ। আবার এলআই দিয়ে উইন্ডো 10, এলআই ক্লোজ। এই যে আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম, আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। তারপর এই যে এখানে যে উইন্ডো লিস্ট শুরু করছিলাম, এই যে উইন্ডো লিস্ট, এই উইন্ডো লিস্টের কাজ শেষ, উইন্ডো লিস্ট ক্লোজ। তাহলে আমার উইন্ডোর কাজ শেষ হয়ে গেল। এখন আমি চলে যাব হার্ডওয়্যারের মধ্যে। হার্ডওয়্যারের মধ্যে কি দেওয়া? পরবর্তী লিস্ট আইটেম হার্ডওয়্যার। তারপর লিস্ট আইটেম ক্লোজ করব না, তার আন্ডারে আছে আরেকটা কি সাব আনঅর্ডার লিস্ট, তাহলে আমি আবার শুরু করব ইউএল টাইপ। ইউএল টাইপ কি হবে? ডিস্ক। ইউএল টাইপ ডিস্ক দেওয়ার পর আমার এখানে প্রথম লিস্ট আইটেম এলআই দিয়ে কিবোর্ড, এলআই ক্লোজ। আবার এলআই দিয়ে প্রিন্টার, এলআই ক্লোজ। এলআই ক্লোজ করার সাথে সাথে আমার এখানে যে আনঅর্ডার লিস্টটা শুরু হয়েছিল, এই আনঅর্ডার লিস্টের কাজ শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ। হার্ডওয়্যারের লিস্ট শুরু করছিলাম, হার্ডওয়্যারের লিস্টের কাজ শেষ, হার্ডওয়্যারের লিস্ট ক্লোজ। তাহলে আমার উইন্ডোর কাজও শেষ, হার্ডওয়্যারের কাজও শেষ। তাহলে সম্পূর্ণ একটা অর্ডার লিস্ট শুরু করছিলাম, সম্পূর্ণ অর্ডার লিস্ট ক্লোজ।
অর্ডার লিস্ট ক্লোজ করার পর আমার যে ডাটার কাজ শুরু করছিলাম এই ডাটার কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার পর আমি আবার নতুন টিডিতে যাব। পরের টিডিটা কি? পরের টিডিটা হচ্ছে যেটা, পরের টিডিতে আমি দেখতেছি তারা কোথায় আছে, অ্যালাইন লেফট, মানে তারা বাম সাইডে আছে। বাম সাইডে 5 ভাঙছে, ভাঙছে মানে কি বিআর লাইন ভাঙছে 6 দেওয়ার পর টিডি ক্লোজ করে দিব। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার এখানে প্রথম টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আমি আবার নতুন টিআর শুরু করব। পরবর্তী টিআরে কি আছে? পরবর্তী টিআরে আছে হচ্ছে এইটা। তাহলে এটার কাজ আমার অলরেডি শেষ। তাহলে শুধু এতটুকের কাজ করব, 7 আর 8 এর কাজ করব। প্রথম টিডি, টিডি দেওয়ার পর অ্যালাইন লেফট, কারণ সে বাম সাইডে আছে। অ্যালাইন লেফট দেওয়ার পর লিখব কি 7 বিআর 8 দেওয়ার পর টিডি ক্লোজ করে দেব। টিডি ক্লোজ করার সাথে সাথে টিআর এর কাজ শেষ, টিআর ক্লোজ। আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআর হচ্ছে এই যে এই লাইনে যারা আছে, তাহলে এই লাইনের মধ্যে শুধু এটার কাজ আগে হয়ে গেছে, এখন এটার কাজ। তাহলে আবার টিডি, টিডি দেওয়ার পর অ্যালাইন লেফট, অ্যালাইন লেফট দেওয়ার পর 9 বিআর 10 টিডি ক্লোজ। টিডি ক্লোজ করার সাথে সাথে আমার কি করতে হবে? টিআর ক্লোজ করে দিতে হবে, টিআর এর কাজ শেষ। টিআর ক্লোজ করার পর আমি আবার নতুন টিআর শুরু করব। পরের টিআরে কি আছে? পরের টিআরে হচ্ছে এই যে এটা gmail.com এবং টেস্ট। তাহলে gmail.comটা দেখতেছি আমি প্রথম ডাটার মধ্যে আছে টিডি, এবং সে কি কোনো রবা কলম দখল করছে? না। এবং gmail.com অর্থাৎ একটা হাইপারলিংক। তাহলে হাইপারলিংকের জন্য আমার ফর্মুলাটা কি? এ হাইপারটেক্সট রেফারেন্স ইজ ইকুয়াল http://www.gmail.com। gmail.com, gmail.com এই যে ইনভার্টেড কমার মধ্যে বাইরে কি লেখা আছে? বাইরে লেখা আছে gmail.com। দেওয়ার পর এ ক্লোজ করে দিব, তারপর টিডি ক্লোজ। আবার নতুন টিডি শুরু হবে। পরের টিডি যে দেখতেছি সে ডান পাশে অবস্থান করতেছে, তাহলে অ্যালাইন কি হবে? রাইট, রাইট দেওয়ার পর এবং সে এদিক দিয়ে দেখতেছি আন্ডারলাইনও করা আছে, আন্ডারলাইন করা আছে টেস্ট, আন্ডারলাইন ক্লোজ। আন্ডারলাইন ক্লোজ করার সাথে সাথে টিডির কাজ শেষ, টিডি ক্লোজ। টিডি ক্লোজ মানে কি টিআর এর কাজও শেষ, টিআর ক্লোজ। টিআর ক্লোজ করার পর আমার সম্পূর্ণ টেবিলের কাজ শেষ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। তাহলে এরকম মিক্স টাইপ এইচটিএমএল গুলো দেওয়া থাকলে আমরা এভাবে এইচটিএমএল কোডিং গুলো করবো ইনশাল্লাহ।